হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1, হাউ টু ক্রিয়েট অ্যান ই কমার্স ওয়েবসাইট অর ই কমার্স স্টোর ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ আজকে আমরা ই কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 এ কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট অথবা ই কমার্স স্টোর তৈরি করতে পারি সে বিষয়টা। তো এখন কিন্তু আজকে থেকে আমাদের কি শুরু হলো যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস পাশাপাশি এলিমেন্টর আর ই কমার্স এই তিনটার মাধ্যমে আমরা একটা কমপ্লিটলি ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি সে বিষয়টা আমরা আজকে এখানে পার্ট 1 থেকে শুরু করলাম। তার আগে কিন্তু আমরা কি করছিলাম যে আমরা কিভাবে এই যে এলিমেন্টর আমরা ল্যান্ডিং পেজ আমরা যে ডিজাইনের বিষয়টা সেটা কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট অলরেডি ভিডিও দেওয়া আছে। তাছাড়া যদি এখান থেকে আপনারা এই ল্যান্ডিং পেজ ডিজাইনের আপনার সমস্ত ভিডিওগুলো একসাথে দেখতে চান তাহলে এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে স্টার্ট টু ফিনিশ। এই ভিডিও থেকে আপনারা সমস্ত আপনার ল্যান্ডিং পেজ ডিজাইনের বিষয়গুলো একসাথে জানতে পারবেন। বাস তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এই যে এলিমেন্টের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে এলিমেন্টের আপনার সমস্ত ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক ব্লগার এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের কাজটা শুরু করি। তাহলে আজকের কাজটা করার জন্য প্রথমে যদি আমাদের কি থাকে ডোমেন হোস্টিং থাকে, তাহলে আমরা কি করব ব্রাউজারে এসে আমাদের সেই আমরা ডোমেনের নামটা লিখবো। লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার জায়গায় একটা লিখে আমরা এন্টার প্রেস করব। বাস করার পরে এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে তারপর আমরা কাজটা করতে পারি। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনার কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাসারে বানিয়ে নিতে পারেন। তাহলে আমাদের পিসিকে লুকাসারে বানানোর জন্য কি করতে হয়, আমাদের এখানে জাম্প সফটওয়্যার ইনস্টল করতে হয়। তাহলে কি হবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার সার্চ দিয়ে সেই ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। আপনার যদি জাম্প সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনি যদি এই জায়গায় একটা সার্চ দেন XAM লেখা, সার্চ দেওয়ার পরে জাম্প কন্ট্রোল পয়েন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এই মডিউল থেকে অ্যাপাচি মাইওএসকিউএল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে ব্রাউজারে এসে এখানে আমরা কি লিখবো লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে এই যে আমার ফোল্ডারের নেম তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করেছিল সেখানে কুকিজ থেকে চলে আসছে। তাহলে আপনি লোকাল হোস্টের পরে আপনি স্ল্যাশ দিয়ে কি লিখবেন, আপনি যে ফোল্ডারের ভিতর ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনি সেই ফোল্ডারের নাম লিখবেন। তারপর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। পাস করার পর আপনি এখানে ইউজার নেমটা দিবেন, আমি ইউজার নেমটা দিচ্ছি, তারপর পাসওয়ার্ডটা দিই। বাস ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবো। বাস আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস আসার পরে এখন ধরেন এখান থেকে আমাদের পরবর্তী কি করতে হবে যে এখানে আমাদের এই ড্যাশবোর্ডটা পাশাপাশি আমাদের এখানে আগে যে ডাটাগুলো আছে এখানে আমাদের কাজগুলো করছি সেগুলো আমরা টোটাল এখানে ক্লিয়ার করে দিব। মানে ড্যাশবোর্ডটা পাশাপাশি ওয়ার্ডপ্রেসের আমাদের পুরাতন ডাটাগুলো আমরা এখানে প্রথমে ক্লিন করব। বাস তারপর আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে আমরা থিম ইনস্টল করব, তারপর আমরা প্লাগইনস ইনস্টল করব, বাস স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী কাজগুলো দেখব। তাহলে এখান থেকে ধরেন আমরা যদি এই ধরনের এখানে আমরা পেজে আসি, পেজ আসলে কিন্তু আমার এখানে একটা পেজ তৈরি করা আছে, যে আগে যে ল্যান্ডিং পেজ করছিলাম সেটার পেজ তৈরি করা আছে। তারপরে দেখেন প্লাগইনস আসলে কিন্তু এখানে বিভিন্ন প্লাগইনস আমার যে এখানে দেওয়া আছে। তাহলে সবগুলো বিষয় আমি ক্লিয়ার করার জন্য কি করতে হবে, আমাকে চলে আসতে হবে এখানে এই যে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনস। এখান থেকে ধরুন আমরা এই যে এখানে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করি। বাস এখানে আসার পরে এখন আমাকে এখানে টোটাল আমার এখানে যে ওয়েবসাইটটা রিসেট করার জন্য ডাটাগুলো রিসেট করার জন্য আমাকে প্লাগইনসে এসে এখানে একটা প্লাগইনস আমাকে প্রথমে ইনস্টল করতে হবে। আর সেটার নাম কি wp reset। এই wp reset, তো আমরা এটা লিখলে এখানে লিখে আমরা রিসেট বা wp reset লেখার পরে এখান থেকে সার্চ করে আমাদের এটা প্লাগইনসটা আসুন। বা চলে আসলো। আসার পরে এই যে আমাদের এটা wp reset, তো এটা আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল নাও ক্লিক করি। ইনস্টল হওয়ার পরে এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমরা এখান থেকে এই প্লাগইনসটা আমরা এখান থেকে অ্যাক্টিভেট করব। বাস অ্যাক্টিভেট হওয়ার পরে এই যে আমার এখানে কি ধরুন এই যে প্লাগইনসের মধ্যে এই যে wp reset এটা চলে আসছে। আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে টুলসে আসবো। টুলস আসার পরে এই যে wp reset আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমার এখান থেকে কি করতে হবে, এই যে আমরা এখান থেকে নিচ দিকে চলে আসি, আরো নিচ দিকে আসতে হবে। আর নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমার এখানে দেওয়া আছে সাইড রিসেট, এখান থেকে যেটা রিঅ্যাক্টিভেট এটা দেওয়া আছে এটা টিক মার্ক উঠাই দিব। উঠাই দেওয়ার পর আমরা এই যে টাইপ ইন রিসেট আমরা এখানে কি লিখবো রিসেট। আমরা রিসেট লিখলাম। রিসেট লেখার পরে রিসেট সাইডে ক্লিক করতে হবে। তার আগে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট স্ন্যাপশট। আপনি যদি চান এটার ব্যাকআপ রাখতে আপনার এই যে আগে যে কাজগুলো করছেন সেটা এখান থেকে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করে আমি ইচ্ছা করে এটা ব্যাকআপ রাখতে পারি, মানে একটা স্ন্যাপশট রাখতে পারি। আমি রাখবো না, আমার প্রয়োজন নেই। আমি এখান থেকে রিসেট করব। রিসেট লেখার পর রিসেট সাইডে ক্লিক করি, তারপর রিসেট ওয়ার্ডপ্রেস।
ব্যাস রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার পরে আমার এখানে এই যে ড্যাশবোর্ডটা এরকম চলে আসছে। বাস এখন রিসেট হওয়ার পরে এখন ধরুন আমি যদি এই যে এখান থেকে ধরুন আমার সাইটটা দেখতে চাই, এই যে আমি এখানে ধরুন দেখি ভিজিট সাইটে আমি এখানে যাই, আমি এখান থেকে নতুন ট্যাব ওপেন করি। এখান থেকে কি আছে, দেয়ার থিম ডিরেক্টলি 2025 ডাজ নট এক্সিস্ট। যে থিমটা আছে সেই থিমটা কিন্তু এক্সিস্ট মানে করতে পারতেছে না। তাহলে এটা এক্সিস্ট করাতে গেলে কি করতে হবে, আমাদের এখানে আসতে হবে। আসার পরে আমাদের এই যে এখান থেকে আমরা যদি এই যে অ্যাপে চলে যাই, থিমে চলে যাই, থিমে চলে আসার পরে এখানে আমাদের এই যে 2020 থিমটা কিন্তু সেখানে খুঁজে পাইতেছে না, এটা খুঁজে পাইতেছে না। তাহলে এখান থেকে আমাদের এখন কি করতে হবে, এখানে আমরা যদি এই যে এখানে কাস্টমাইজে যাই, ব্যাস কাস্টমাইজে যাওয়ার পরে বাস এখন ধরেন আমাদের এখানে থিমটা পাওয়ার জন্য এই যে এখানে অ্যাক্টিভ থিম আমরা এখান থেকে চেঞ্জে গেলে, বাস এখানে চেঞ্জে গেলে এই যে ওয়ার্ডপ্রেস থিম আমরা এখানে ক্লিক করি। বাস এখন যদি আমরা এখান থেকে ধরেন আমরা সার্চ করি যে 2020, আমরা 20 লিখলাম, তাহলে 20 লেখার সাথে সাথে এই 20 টাইপের যে থিমগুলো চলে আসবে। তাহলে এই যে এখান থেকে ধরেন আমার এই যে 2024 এই যে থিমটা, এই থিমটা বলতেছে খুঁজে পেতেছে না, যেটা আমাদের এখানে যে ডিফল্ট যে থিমটা থাকে। তো এইটা আমি যদি এখান থেকে ধরেন কি করি, এই যে ইনস্টল করে দেই, তাহলে এই থিমটা চলে আসবে। বাস এখন আমার থিমটা এখান থেকে ডাউনলোড হওয়ার পরে থিমটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এন্ড পাবলিশ আমরা এখানে ক্লিক করি। বাস এখন আমাদের এখান থেকে থিমটা কি হয়ে গেল, আমার অ্যাক্টিভ পাবলিশ হয়ে গেল। তো এটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। বাস ক্লোজ করার পর এই দেখেন আমার থিমটা চলে আসছে। বাস এখন যদি আমরা এখানে যাই একটু রিলোড দেই, এই দেখেন চলে আসছে। তো এই যে ডিফল্ট থিমটা যেটা থাকে সেটা কিন্তু আমরা এভাবে নিয়ে আসতে পারি। বাস এখন ধরেন এটা চলে আসার পরে এই যে এখন ধরেন আগের যে থিমটা ছিল এই যে হেলো ইলুমিনেটর, যেটা আমরা ইলুমিনেটরে আমরা ল্যান্ডিং পেজ করছিলাম, তো এই থিমটা আমরা এখান থেকে ক্লিক করি, করার পর আমরা এই যে ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করে থিমটা আমরা ডিলিট করে দিলাম। বাস এখন এটা করার পরে এখন আমরা এই যে উপর দিকে আসার পর আমরা দেখুন পোস্টে যাই, অল পোস্টে যাই। বাস এখন কিন্তু আমাদের এখানে এই ধরনের আমাদের ডিফল্ট কিন্তু একটা পোস্ট হেলো ওয়ার্ল্ড, এটা আমাদের সাইট যখন ইনস্টল করি মানে এখন আমরা রিসেট করার পরে আমাদের কি শুরুতে যেরকম সাইটটা থাকে আমরা যখন সাইটটা সেট আপ করে ইনস্টল করি তখন কিন্তু আমাদের ডিফল্ট কিছু জিনিস চলে আসে, যেমন ডিফল্ট পোস্ট, পেজ, তারপরে প্লাগইনস এগুলো চলে আসে। তো এখান থেকে এই যে পোস্টগুলো আসে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি মুভ টু ট্রাস্ট দেখে অ্যাপ্লাই করে দিলাম। তারপর এখান থেকে আমি ট্রাস্ট থেকেও ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি। বাস পোস্টের পর এখন যদি আমি পেজে আসি, এই দেখেন এখানে কিন্তু ডিফল্ট দুটা পেজ চলে আসছে, অটোমেটিক দুটা পেজ চলে আসে। এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই, ট্রাস্ট টুতে আসি। বাস এখন আসার পরে ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই ডিলিট করে দিলাম। বাস আমরা এখান থেকে সব বিষয়গুলো ফ্রেশ করে নিচ্ছি। তারপর এখান থেকে আমাদের তো কোনো কমেন্ট নাই, কারণ আমরা এখন যদি অ্যাপিয়ারেন্স আসি, আসার পর আমরা থিম ডিফল্ট যেটা সেটা এটা আমাদের এখানে শো করতেছে, আগে যেটা ছিল ওটা আমরা কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই যে এখানে প্লাগইনসে আসি, আমরা প্লাগইনসে ক্লিক করি। প্লাগইনসে ক্লিক করলে এই দেখেন আমার এখানে এই প্লাগইনস গুলো আছে, যেগুলো আমি রিসেট করার পরে কিন্তু এই দেখেন প্লাগইনস গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন শুধু এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তাহলে করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে ডিলিটে যাব, যার পরে অ্যাপ্লাই ক্লিক করলে এখানে যতগুলো প্লাগইনস আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। বাস এটা ডিলিট হয়ে গেল। বাস এখানে প্লাগইনস ডিলিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন কিন্তু আমাদের এখান থেকে আর কোনো বিষয় নাই। তাহলে এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ড আসার পরে এখন এই ড্যাশবোর্ডটাকে আমরা একটু ক্লিন করব। তাহলে প্রথম আমরা এই যে ডিসমিস এটা ক্লিক করব, করার পর আমরা স্ক্রিন অপশন আসি, আসার পরে এই যে উপরের যে বিষয়গুলো আছে এগুলো আমরা টিক মার্ক উঠাই দিলে আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে যাবে। তাহলে এগুলো আমরা টিক মার্ক উঠাই দিচ্ছি। বাস ক্লিন করার পরে আমরা স্ক্রিন অপশনে ক্লিক করে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন হয়ে গেল। বাস এখন ড্যাশবোর্ড ক্লিন করার পরে এখন আমাদের একটা যখন আমরা যে কোনো সাইট তৈরি করতে যাই তাহলে আমাদের এখান থেকে আমাদের প্রথমে আমাদের থিম ইনস্টল করতে হয়। বাস থিমের পরে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের বিভিন্ন প্লাগইনস গুলো আমাদের ইনস্টল করতে হয়। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যে কাজগুলো করলাম, করার পরে এখন আমাদের এখান থেকে প্রথম কাজটা কি আমাদের থিম ইনস্টল করা। তাহলে আমরা এই যে এখানে অ্যাপে চলে আসবো, আসার পর আমরা থিমে যাই। বাস থিমে যাওয়ার পরে এখন আমরা উপর দিকে আসি, আসার পরে এই যে অ্যাড নিউ থিম আমরা এখানে ক্লিক করব। বাস এখন এটা আমরা এখান থেকে এই যে এরকম থিম কতগুলো চলে আসছে। তাহলে এখন যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, অথবা ই কমার্স স্টোর তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের ই কমার্স ওয়েবসাইটের জন্য আমাদের যে এখানে যে একটা ভালো থিম আমাদের কোনটা সেটা হচ্ছে আমাদের হোস্টিফাই আমাদের থিমটা, সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। তাহলে আমরা এখান থেকে যদি সার্চ দেই, আমরা হোস্টিফাই লিখে সার্চ দিলাম।
সার্চ দেওয়ার পরে এই যে হুস্টিফাই আমাদের এটা একটা ফ্রি থিম, এটা আমরা এখান থেকে ইনস্টল করি। বাস এটা আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করি। বাস আমাদের থিম ইনস্টল হয়ে গেল। হওয়ার পর আমরা এই থিমটা এখন আমরা অ্যাক্টিভেট ক্লিক করে আমরা থিমটা অ্যাক্টিভেট করি। বাস আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এখান থেকে আমরা এই যে থিমটা অ্যাক্টিভেট করলাম, করার পরে এখন ধরুন আমাদের এই থিম অনুসারে আমাদের সাইটটা কিরকম দেখা যায় আমরা দেখার জন্য যদি এখানে এসে আমরা একটু রিলোড দেই, এই যে রিলোড দেই, এখন দেখবো চেঞ্জ হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা থিমটা চেঞ্জ করার সাথে সাথে এখানে আমাদের এই দেখেন টোটাল আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে। বাস এখন আমরা আসি, এখানে আসার পরে ধরুন আমরা এখানে থিম ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করার পরে তারপর আমাদের কাজটা কি, আমাদের যে প্লাগইনস গুলো প্রয়োজন সেগুলো এখন ইনস্টল করা। তাহলে এখন আমরা চলে আসবো আমাদের এই যে প্লাগইনসে, আমরা এখান থেকে যে আমরা চলে আসি এখানে এই যে আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাই। বাস যাওয়ার পরে এখন ধরুন এখান থেকে যে আমরা কি করব, এখান থেকে আমাদের যে এই সাইটটা তৈরি করার জন্য এখান থেকে ধরেন আমরা কি যে আমরা এলিমেন্টর ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এলিমেন্টরের যে আমাদের ফ্রি ভার্সনটা পাশাপাশি এলিমেন্টর প্রো আমরা দুইটা এখানে আমরা কি করব, ইনস্টল করব। তাহলে আমরা ফ্রিটা ইনস্টল করার জন্য আমরা যদি এখান থেকে সার্চ দেই এলিমেন্টর লিখলাম। বাস এলিমেন্টর লেখার পরে আমাদের এখান থেকে এলিমেন্টরের আমাদের পেজ বিল্ডারটা এই যেখানে চলে আসছে। বাস এখন আমাদের এলিমেন্টরের যে আমাদের ফ্রি ভার্সনের যে মানে পেজ বিল্ডারটা আছে সেটা চলে আসার পরে আমরা ইনস্টল নাও ক্লিক করব। বাস আমাদের এখানে এলিমেন্টর পেজ বিল্ডারটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমরা অ্যাক্টিভেট করে দেব। বাস অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমাদের এটা এলিমেন্টর পেজ বিল্ডারটা অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এখান থেকে যে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আমরা এলিমেন্টর একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, আমি করব না, এখন থেকে আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আবার এখানে আমরা প্লাগইনস চলে আসি, আমরা ইনস্টল প্লাগইনে যাই। বাস এখন কিন্তু আমার এলিমেন্টরের আমার এখান থেকে যে ফ্রি ভার্সনের যে এলিমেন্টর পেজ বিল্ডারটাকে ইনস্টল করলাম, করার পর আমরা এলিমেন্টর প্রোটা আমরা এখানে কি করব, ইনস্টল করব। তো এলিমেন্টর প্রোটা আপনি এখান থেকে যে ইনস্টল করতে গেলে আপনার এলিমেন্টর প্রোটা কি করতে হবে, আপনাকে পারচেজ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যে গুগলে বিভিন্ন জায়গায় যে সার্চ দেন সেখান থেকে নিতে পারেন, অথবা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে যারা এলিমেন্টর প্রো আপনার কি করে তারা সেল করে, সেখান থেকে নিতে পারেন। এছাড়া ধরুন আপনি যদি এলিমেন্টর অফিসিয়াল সাইটে আসেন, যেমন আমি যদি elimentor.com লিখি, লেখার পর প্রেস করি, করার পর আপনি এই যে এখানে যদি প্রাইসিং আসেন, এই যে এখানে প্রাইসিং আসলে এই যে পেজ বিল্ডার প্রো প্লাগইন এখানে ক্লিক করেন। বাস ক্লিক করার পর আপনার একটু নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনার এসেনশিয়াল অ্যাডভান্স, আপনার যেটা দরকার আপনি এখান থেকে বাই করতে পারেন। তো এখানে দেওয়া আছে আপনার এখান থেকে নিতে পারেন, আপনার যেখান থেকে নেওয়ার প্রয়োজন আপনার নেওয়ার পরে তারপরে আপনার সেই ফাইলটাকে আপনি এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। তাহলে আপনার যেখান থেকে কিনেন আপনার ফাইলটা যখন ডাউনলোড করা থাকবে আপনি এলিমেন্টরের উপর সেটা আপনার এখানে আপলোড করে ইনস্টল করতে হবে। আর সেটা করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন আবার যাব, যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা আপলোড প্লাগইন, তাহলে আপলোড প্লাগইনে যাই। যাওয়ার পরে এই যে এখানে চুজ ফাইল আমরা এখানে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি যে লোকেশনে রাখছেন, তাহলে আমি রাখছি আমার এখানে এই যে এখানে আমার এই যে মাই ডকুমেন্টে এলিমেন্টর ফোল্ডারের ভিতরে রাখছি ফাইলটা আমার, এই যে এখানে দেওয়া আছে এলিমেন্টর প্রো, আমি এটা এখান থেকে সিলেক্ট করব, এটা জিপ ফাইল আমার এখানে ডাউনলোড করা আছে। তাহলে এই ফাইলটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। বাস করার পর আমি ইনস্টল নাও ক্লিক করি। বাস এখন কিন্তু এটা আমার এখানে আপলোড হচ্ছে ফাইলটা। বাস আমার আপলোড হওয়ার পরে এখন তো আমার কি করতে হবে, এখন আমার অ্যাক্টিভেট করতে হবে, মানে ইনস্টল হয়ে গেল। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করে আমার এই এখানে যে প্লাগইনসটা আমরা এখানে অ্যাক্টিভেট করে দিচ্ছি। বাস আমার এটা এলিমেন্টর প্রোটা এখানে ইনস্টল পাশাপাশি অ্যাক্টিভেট হয়ে গেল। বাস আমার এখান থেকে আমার কি এই পেজ বিল্ডারে আমার এখান থেকে এলিমেন্টর প্রো দুইটা আমরা এখান থেকে ইনস্টল অ্যাক্টিভেট করার পরে তারপর এখান থেকে আমরা পরবর্তী কি করব, যে এখানে আমরা যে ই-কমার্স আমরা এখান থেকে একটা প্লাগইনস আমরা ইনস্টল করব। আর সেটা কেন করব, যেহেতু আমরা ই-কমার্স আমরা সাইট বা ই-কমার্স স্টোর তৈরি করব, সেই ক্ষেত্রে এটার মধ্যে আমাদের কি যে বিভিন্ন ফাংশনালিটি আমাদের যে কাজ করবে, আর সেইটা হচ্ছে কি ই-কমার্স প্লাগইন, যেখান থেকে সব ধরনের ফাংশনালিটি থাকবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। আর সেটা এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে যে সার্চ করে সেটা এখানে ইনস্টল করব। তা সেই ক্ষেত্রে আমরা আবার এখানে অ্যাড নিউ প্লাগইনে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমরা সার্চ দিই ই-কমার্স থেকে আমরা এখান থেকে সার্চ দিলাম।
বাস আমাদের এখানে ও কমার্স এই প্লাগইনসটা চলে আসলো। বাস এইটা আসার পরে আমরা এখান থেকে এটা কি করব, এই যে আমরা এখান থেকে ইনস্টল না ক্লিক করি, ইনস্টল হচ্ছে। বাস এখন এটা কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট আমাদের একটা যেখানে কি ই কমার্স সাইট তৈরি করার একটা আমাদের প্লাগইন যে ও কমার্স, এটা দিয়ে আমাদের সমস্ত যে ই কমার্স সাইট তৈরি করার ফাংশনালিটি কিন্তু আমরা এখান থেকে আমরা মানে ইজিলি পাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই প্লাগইনসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এখান থেকে ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভেট করব। ও কমার্স প্লাগইনসটি ইনস্টল করার পরে এখন আমরা কি করব, অ্যাক্টিভেট করব। তো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করি। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে কি বলছে যে ওয়েলকাম টু যে ও, তারপরে এখানে নিচে কি আসছে সেট আপ মাই স্টোর। তাহলে আমরা যে এখানে ই কমার্স স্টোর আমরা এখানে কি করব, তৈরি করব, সেই ক্ষেত্রে এটাকে আমাকে কি করতে হবে, সেট আপ করতে বলতেছে। তাহলে আমরা এই যে এখানে সেট আপ মাই স্টোর আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে বলছে হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডিসক্রাইব ইউ। তাহলে এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তাই বলছে যে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আপনি কি আপনার বিজনেসটি স্টার্ট করতেছেন, নাকি আপনি অলরেডি সেলিং এ আছেন, নাকি আই এম সেটিং স্টোর ফর এ ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের জন্য কোন একটা মানে কি করতেছেন স্টোর আপনি সেট আপ করেছেন। তার মধ্যে কোনটা আপনি সেটা দেখাই দিবেন। তাহলে আমি প্রথমে এটা যেটা আছে আমি এখানে বিজনেসটি স্টার্ট করতেছি, তো এটা আমি দেখানোর পরে আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে কি যে এখান থেকে আমার যে এই যে বিষয়গুলো আমাকে সেট আপ করার জন্য। তাহলে একটা আপনি ই কমার্স আপনি যখন এখানে স্টোর তৈরি করবেন সেই ক্ষেত্রে এখানে কি দিতে হবে, আপনার স্টোরের নাম দিতে হবে, তারপর এটা কোন ক্যাটাগরির আপনার কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেটা আপনার এখানে দেখাতে হবে। তারপরে আপনার হোয়ার ইউ স্টোর লোকেটেড, এটা আপনি কোন লোকেশনে আপনার এটা স্টোরটা তৈরি করবেন সেই লোকেশনটা দেখাতে হবে। সেটা আপনার নিজের হইতে পারে বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের আপনার এখানে লোকেশনটা কোন জায়গায় সেই লোকেশনটা এখানে সেট করতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে এখানে। তাহলে এখান থেকে ধরেন আমার এই যে এখানে আমি প্রথমে নামটা দিচ্ছি, স্টোরের নামটা এখানে কি দিলাম আমি জেকে অনলাইন স্টোর, ধরেন আমি এই নামটা দিলাম। দেওয়ার পর আমি ক্যাটাগরি দিলাম কি এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, এই যে আপনি ক্যাটাগরি দেখবেন আমি দিলাম হেলথ এন্ড বিউটি। তারপর এখান থেকে ধরেন আমার এখানে দেওয়া আছে কি লোকেশনটা কোন জায়গায়, যে আমার স্টোরটার লোকেশন কোন জায়গায় সেটা আমাকে দেখাতে হবে। তো এখান থেকে যে আপনি লোকেশন এই যে এখানে ক্লিক করলে আপনি এখানে ক্লিক করলে কিন্তু অনেক লোকেশন দেওয়া আছে দেখেন, এখানে আপনার বাংলাদেশের কোন জায়গায় সেটা আপনি লোকেশন দেখাতে পারেন। তাহলে আমার এখানে বাংলাদেশের দেওয়া আছে আপনার চট্টগ্রাম, ধরেন এটা আমি রাখলাম। রাখার পরে আপনি ইমেলটা দিবেন, তাহলে আমি যে ইমেলটা দেওয়া সেটা রাখলাম। রাখার পর এখান থেকে আমাকে এই যে এটা আছে এটা আমি ধরেন এখানে টিক মার দিলাম। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করি। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখন এখান থেকে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে করবো কিনা, করলে এগুলো সবগুলো টিক মারতে হবে। আপনি যদি কোনটা করতে না চান তাহলে টিক উঠাই দিবেন। তাহলে এখান থেকে ধরুন এই বিষয়গুলো আপাতত আমি সেট আপ করবো না, এগুলো আমি ধরুন যে এখান থেকে স্কিপ করবো। তাহলে এই যে স্কিপ দিস স্টেপ, আমি স্টেপটা স্কিপ করবো। স্কিপ দিস স্টেপে ক্লিক করি, একটু সময় নিচ্ছে। বাস এখন আমার কাছে এরকম ইন্টারফেস চলে আসছে, ওয়েলকাম টু জেকে অনলাইন স্টোর। বাস তারপর এখান থেকে এই দেন লাগছে ফলো দিস স্টেপ স্টার্ট সেলিং কুইকলি 0 out of 5 কমপ্লিট। তাহলে আমাকে এখানে 5টা স্টেপ কমপ্লিট করতে হবে আমাকে এখানে সেলিংটা শুরু করতে গেলে। তাহলে এখান থেকে ধরুন আমার যে 5টা স্টেপ দেওয়া আছে এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এই যে এখানে 5টা স্টেপ দেওয়া আছে, এখানে যে এই সেটআপের যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখন আজকের ভিডিওতে দেখবো না। তাহলে এখন আমাদের এই বেসিক যে সেটআপ গুলো আছে আমাদের এখানে ই কমার্স স্টোরের জন্য, তো সেগুলো কিন্তু আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তো এখন ধরুন আজকে শুধু আমরা এখান থেকে এইটুকু রাখার পরে এখন আমরা এখান থেকে যে কোথায় চলে আসবো, আমরা আরেকটা প্লাগইনস আমরা ইনস্টল করবো। তাহলে বলছে কি আমাদের এই যে সেটআপ গুলো যেগুলো আছে সেটিং এর বিষয়গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আজকে এখন আমাদের এইটুকু দেখার পরে তারপরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা এখান থেকে এই যে প্লাগইনস চলে আসে আমরা আরেকটা প্লাগইনস আমরা ইনস্টল করবো। তাহলে আমরা এখান থেকে নিচ দিকে আসি, নিচ দিকে ধরুন আমরা স্ক্রলিং করে আসতে পারি, অথবা ধরুন আপনি যদি উপরে থাকেন থাকার পরে আপনি এই যে স্ক্রল বাটন টান দিয়ে নিচ দিকে আসতে পারেন। আসার পরে ধরুন আমরা এই যে প্লাগইনস এখানে আসি, আমরা এখান থেকে ইনস্টল প্লাগইনে যাই। বাস এখন থেকে তাহলে আমাদের কিন্তু এই যে তিনটা এলিমেন্টর প্রো আর ও কমার্স এই তিনটা প্লাগইন আছে। তাহলে আরেকটা প্লাগইনস এখানে আমাদের কি করতে হবে, আমাদের ইনস্টল করতে হবে। তাহলে আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে আসি। তাহলে আমাদের এখানে আমরা যেই প্লাগইনসটা আমরা ইনস্টল করব সেই প্লাগইনসটার নামটা ভেরিয়েশন সোয়াসেস। তাহলে আমরা এখান থেকে সার্চ করি
S1 এই প্লাগইনসটা এখান থেকে আমরা সার্চ করলাম। বাস আমাদের এখানে এই যে ভেরিয়েশন শো আছে ফর ই-কমার্স। তো এই প্লাগইনসটা আসার পরে আমরা ইনস্টল নাও ক্লিক করি। বাস ইনস্টল হওয়ার পরে এখন আমরা এখান থেকে এটা অ্যাক্টিভেট করে দিই। বাস অ্যাক্টিভেট করার পরে আমাদের এই যে প্লাগইনসটা এখানে চলে আসলো। এই যে আমাদের ভেরিয়েশন শো আছে, তারপর ই-কমার্স, আর উপরে দুইটা আছে, চারটা প্লাগইনস আমাদের চলে আসলো এখানে। বাস এখন কিন্তু তাইলে আমরা এখান থেকে যে আমরা আজকের ভিডিওতে এখান থেকে যে কি করলাম, আমরা এখান থেকে ড্যাশবোর্ড পাশাপাশি ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো আমরা ক্লিন করলাম। তারপর আমরা এখানে থিম ইনস্টল, তার আমাদের যে প্রয়োজনীয় প্লাগইনস গুলো আছে সেগুলো আমরা ইনস্টল করলাম। তো এখন কিন্তু আমরা বলছি যে নেক্সট ভিডিওতে কি করব, আমরা এই যে 5টা সেটআপ যে আমাদের এখানে যে সেটিং এর বিষয়গুলো আছে, যে 5টা সেটআপ দেখলাম, তো এখান থেকে যে সেটিং গুলো বা সেটআপ গুলো আমাদের যে এখানে ই-কমার্স সাইট বা স্টোর তৈরি করতে গেলে প্রয়োজন, সেই সেটআপ গুলো আমরা আমাদের যে পার্ট 2 তে মানে নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 1 হাউ টু ক্রিয়েট অ্যান ই-কমার্স ওয়েবসাইট অর ই-কমার্স স্টোর ইন ওয়ার্ডপ্রেস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 2, ই-কমার্স বেসিক সেটিং, জেনারেল প্রোডাক্টস এন্ড শিপিং। অর্থাৎ আজকে আমরা ই-কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 2 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ই-কমার্সের বেসিক সেটিং এর মধ্যে জেনারেল প্রোডাক্টস এবং শিপিং এই সেটিং গুলো করতে পারি। এখন আমাদের এখান থেকে ই-কমার্সের বেসিক সেটিং ছাড়াও আমরা পার্ট 1 এর মধ্যে কি আলোচনা করছিলাম, যে কিভাবে আমাদের একটা যে ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স স্টোর তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ক্লিন করতে হয়। এছাড়া যে আমাদের যে ই-কমার্স ওয়েবসাইটের যে আমাদের এখানে যে তৈরি করার আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে যে এখানে যে থিম, পাশাপাশি এখানে যে প্রয়োজনীয় প্লাগইনস গুলো কিভাবে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে, সেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম। তাহলে এখন আমাদের যে আজকের এই ই-কমার্স আমাদের এখান থেকে যে বেসিক সেটিং গুলো করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে এসে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস সাইটে আমরা লগইন করে ড্যাশবোর্ডে চলে আসবো। বাস তারপর এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই যে এখানে যে আমাদের যে ই-কমার্স সাইট তৈরি করার জন্য আমাদের যে বেস্ট প্লাগইন যেটা আছে ই-কমার্স, সেটার আমরা এই যে এখানে চলে আসবো প্লাগইনসে। আসার পর এখান থেকে আমরা যে হোম, আমরা এখানে ক্লিক করব। হোমে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের কি যে ই-কমার্স এর হোম পেজটা আমাদের এখানে চলে আসলো। পাশার সাথে সাথে এখানে কি জানাইছে, ওয়েলকাম টু জেকে অনলাইন স্টোর। তাহলে আমরা আমাদের এখানে স্টোরটা আমরা যখন ক্রিয়েট করছি আমরা কি নাম দিয়েছিলাম, যে জেকে অনলাইন। তো সেই নামটা কিন্তু এখানে চলে আসছে, এটাকে আমাকে ওয়েলকাম জানাইছে। তারপর এখানে বলছে ফলো দিস স্টেপ টু স্টার্ট সেলিং কুইকলি, 0 আউট অফ 5 কমপ্লিট। তাহলে এখানে বলছে যে আমাদের কি, আমরা যদি সেলিংটা আমরা দ্রুত স্টার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখানে বলছে যে এই যে 5টা স্টেপ, প্রথমে দেওয়া আছে কাস্টমাইজিং স্টোর, তো আমাদের স্টোরে কাস্টমাইজ করতে হবে, তারপরে প্রোডাক্ট অ্যাড করতে হবে, গেট পেড, তারপরে কালেক্ট সেলস, তারপর লঞ্চ ইউর স্টোর। তো এই 5টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে, তা আমাদের স্টোরটাকে আমাদের কমপ্লিটলি সেট আপ করার জন্য। তারপর নিচে আসলে যে আরো বেশি দেওয়া আছে, এগুলো আপনি একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। বাস এখন তাইলে আজকে আমরা এখান থেকে যে আমাদের এই যে যে আমাদের যে ই-কমার্স স্টোর বা আমাদের যে ই-কমার্স সাইটটা আমরা করব, সেই ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই বিজনেসটা বা স্টোরটা কোন লোকেশনে হবে, সেটা যদি আপনার নিজস্ব কোনো স্টোর থাকে বা আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেই ক্লায়েন্টের যে বিজনেস বা স্টোরটা থাকবে সেটা কোন লোকেশনে থাকবে, কোন অ্যাড্রেসে থাকবে, সেই বিষয়গুলো সেই সেটিংগুলো আপনাদের করতে হবে। দেখুন তাইলে আমাদের ধরেন আমাদের হোক বা ক্লায়েন্টের হোক, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আমাদের স্টোরের যে আমরা যে বেসিক যে সেটিংগুলো আছে, তো তার মধ্যে বলছি জেনারেল, আর আমরা কি প্রোডাক্ট আর আস্তে শিপিং এর বিষয়গুলো করবো। তো সেই ক্ষেত্রে আমরা কোথায় চলে আসবো, আমরা এই যে ই-কমার্সের এখানে নিচ থেকে হোমের নিচ থেকে আমরা এই যে সেটিং, এই অপশনটা চলে আসবো। তাহলে আমরা এখানে সেটিং এ ক্লিক করি। বা সেটিং এ ক্লিক করার পর আমাদের দেখেন এখানে সেটিং এর মধ্যে কিন্তু এই যে অনেকগুলো সেটিং দেওয়া আছে, এখানে এখানে প্রায় 8টার মতো সেটিং দেওয়া আছে। তো এখান থেকে আমরা জেনারেল, প্রোডাক্ট, শিপিং এই 3টা সেটিং আজকে দেখবো। তাহলে এখান থেকে প্রথমে এই জেনারেল এটা সিলেক্ট করা আছে। তো জেনারেল সেটিং এর মধ্যে এখানে নিচ দিকে আসলে আমাদের দেওয়া আছে কি স্টোর অ্যাড্রেস। তো আমাদের স্টোরটা যেই অ্যাড্রেসে মানে যেই লোকেশনে হবে, সেটা আপনার স্টোর থাকুক বা আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন, সেই ক্লায়েন্টের স্টোরটা যেই লোকেশনে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। বাস এখানে ধরেন আমরা অ্যাড্রেসটা ধরেন যে কি, ধরেন মনে করি এখন আমরা নিজেদের জন্য করবো বা ক্লায়েন্টের জন্য বলছি, যার জন্য করেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। তাহলে আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি এখানে, এখানে দিলাম ধরেন যে কি বাস এটা দিলাম। দেওয়ার পর এখানে
প্লাস এখানে সিটি দিলাম চিটাগাং, তাহলে বাংলাদেশ, এখানে ধরেন যে কি চিটাগাং চট্টগ্রাম, এখানে কান্ট্রি, বাস এখানে ধরেন আমি আমার একটা এখানে যে এটা আছে এড্রেস সেটা দিয়ে দিলাম। বাস এখন যদি আপনার এড্রেসের মধ্যে আরো একটু বেশি থাকে তাহলে সেই এড্রেস 2 তে দিয়ে দিবেন। তো এখানে ধরেন আমি এখানে দেওয়ার পরে তারপরে আপনার এটার যে পোস্টাল কোডটা আছে সেটা দিয়ে দিবেন এখানে। তাহলে আমি পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি। বাস পোস্টাল কোড দেওয়ার পরে এখন আমার নিজ দিকে চলে আসার পরে জেনারেল অপশনের মধ্যে এখানে সেলিং লোকেশন, তো এখান থেকে যে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে আপনার স্টোরে, তো সেটা আপনি এখানে সেলিং করবেন, সেটা আপনার কোন লোকেশনে করবেন, এখানে কিন্তু কিছু লোকেশন দেওয়া আছে। তাহলে সেল অল কান্ট্রিজ, তো এটা দেওয়া মানে কি আপনার প্রোডাক্টগুলো আপনি কি সব কান্ট্রিতে সেল করবেন কিনা, মানে সারা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে সেল হবে কিনা, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে দেওয়া আছে সেল টু অল কান্ট্রি এক্সেপ্ট ফর, এটা মানে এখানে কি যে আপনি এখানে বিশ্বের সব দেশে আপনি সেল করবেন, আপনি চান যে এখানে সব দেশের ভিতরে সেল করবেন, কিন্তু আপনি যদি চান স্পেসিফিক কোনো কান্ট্রি আপনি বাদ দিয়ে করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে রেখে দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম কি ধরুন আলবেনিয়া, এটা দিলাম। তারপর আবার যে এখানে কি দিলাম, আমি ধরেন যে এখানে দিলাম যে আর্মেনিয়া, এটা দিলাম। তাহলে এখানে আমার সারা বিশ্বে আমার প্রোডাক্টগুলো সেল হবে, শুধুমাত্র এই আলবেনিয়া আর এই যে আমেরিকান এই সমোনা, এই 2টা কান্ট্রি বাদ দিয়ে। তো এইটা হচ্ছে এই বিষয়টা, আপনি যদি চান এইভাবে দেখাতে পারেন। তারপরে যদি আমি এখন নিজ দিকে আসার পরে সেল টু স্পেসিফিক কান্ট্রি, এটা দিলে কি হবে যে আপনি যদি চান যে আপনি স্পেসিফিক কোনো কান্ট্রির মধ্যে আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করবেন, তো সেটা আপনি কোন কান্ট্রিতে সেল করবেন সেই কান্ট্রিগুলো আপনি এখানে দেখাতে পারেন, যেখানে আপনি স্পেসিফিক এই কান্ট্রিগুলোতে আপনার স্টোর থেকে প্রোডাক্টগুলো সেল হবে। তাহলে এখানে ধরুন আমি দেখালাম যে কি আমি কোথায় সেল করবো, ধরুন আমি দিলাম যে এখানে বাংলাদেশ, তাহলে আমি শুধু বাংলাদেশে সেল করবো, ধরুন আমি এটা দেখাই দিলাম। বা দেখানোর পরে এখন যদি আমি নিজ দিকে আসে আসার পরে শিপিং লোকেশন, তাহলে এখন আমার প্রোডাক্টগুলো যে আমি এখানে সেল করব সেই ক্ষেত্রে এখানে আমার শিপিং এর লোকেশনটা কিভাবে হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, তো এটা কি বলছে যে এখানে আপনি যেই কান্ট্রিগুলোতে আপনি কি করেন আপনার প্রোডাক্টগুলো আপনি সেল করেন, আপনি সেখানে শুধু শিপমেন্টের বিষয় রাখবেন কিনা, যদি রাখতে চান আপনার সেল করা কান্ট্রিগুলো তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আর এখানে আছে শিপ টু অল কান্ট্রিজ, যে এখানে এই বিষয়টা কি আপনি যেই কান্ট্রিগুলোতে সেল করেন বা আপনি সেল নাও করেন, মানে সব কান্ট্রিগুলোতে আপনি শিপমেন্টের বিষয়টা রাখবেন, তাহলে আপনি এটা দেখাতে পারেন। আর এখানে এটা হচ্ছে শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এটা আপনি সিলেক্ট করলে কি আপনি এখান থেকে স্পেসিফিক আপনি কোনো কান্ট্রির মধ্যে আপনি শিপমেন্টের বিষয় রাখতে পারেন। তারপর এখানে দেওয়া আছে যেখানে আসলে আমাদের ডিজেবল শিপিং এন্ড শিপিং ক্যালকুলেশন, তো এটা দিলে কি হবে আপনি যে যে এই শিপিং এর বিষয়টা আর এখান থেকে আর আপনার যে শিপিং ক্যালকুলেশনের বিষয়টা কি হয়ে যাবে আপনার ডিজেবল, মানে কোনো কান্ট্রির জন্য শিপমেন্টের বিষয়টা আপনার ইনেবল থাকবে না, আপনি যদি মনে করেন শিপমেন্ট রাখবেন না তাহলে আপনি এটা দেখাতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা রাখবো, এখান থেকে আমি যেই কান্ট্রিগুলোতে আমি প্রোডাক্টগুলো সেল করবো সেইটা সেখানে শিপমেন্ট হবে, তাহলে এই যে প্রথম যেটা দেওয়া আছে ইউ সেল টু, এটা আমি দেখাই দিব। বাস তারপর এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন, তো এখান থেকে আপনি কি করবেন যে এই যে এখানে যে এখানে আপনি কি করতে পারেন আপনার যে ডিফল্ট যে কাস্টমার গুলা থাকবে সেই লোকেশনটা আপনি দেখাতে পারেন। যেমন আমার বিজনেসটা আমার এই কোন জায়গায় লোকেশন কোন জায়গায় আমার এই যে এখানে যে চট্টগ্রামের চিটাগাং সদরের, তা চিটাগাং সদরের আমার যে কাস্টমার গুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে ডিফল্ট কাস্টমার। তো এখানে আপনি চান যে আপনার চিটাগাং এর যে সদরের যে কাস্টমার গুলো ডিফল্ট কাস্টমার আছে সেটা আপনি কি করবেন এখানে সেই লোকেশনটা আপনি এখান থেকে দেখাই দিবেন। সেই ক্ষেত্রে আমি এই যে এখানে ডিফল্ট কাস্টমার লোকেশন এখান থেকে এসে আমি যে এই যে এটা দেওয়া আছে সব কান্ট্রি অবলিক রিজন আমি এটা ধরেন যে সিলেক্ট করে দিব। আর আপনি যদি মনে করেন যে এখানে জিওলোকেট উইথ পেজ কেসিং সাপোর্ট, যে আপনার জিওলোকেট অনুসারে আপনি কি করবেন আপনার এখানে কাস্টমার লোকেশনটা দেখাই দিবেন, তাহলে আপনি এগুলো দেখাইতে পারেন। তাহলে এখান থেকে আমি ধরেন যে ডিফল্ট কাস্টমার লোকেশন অনুসারে আমি এই যে সব কান্ট্রি অবলিক রিজন এটা আমি দেখাই দিব। বাস তারপর আমি নিজ দিকে আসলে আমাদের দেওয়া আছে কি ইনেবল ট্যাক্সেস, তো এখান থেকে আপনি যদি এই যে ইনেবল ট্যাক্স রেটস এন্ড ক্যালকুলেশন এটা যদি আপনার টিক মার্ক করে দেন তাহলে ট্যাক্সের অপশনটা ইনেবল হয়ে যাবে। ইনেবল হয়ে গেলে কি কাজটা করবে, রেটস উইল বি কনফিগারেবল এন্ড ট্যাক্স উইল বি ক্যালকুলেট ডিউরিং চেক আউট। তাহলে এখন কি হবে যে এখানে কি করবে যখন কাস্টমাররা কি করবে এখানে ধরেন যে কোনো প্রোডাক্ট তারা পারচেজ করবে, তো সেই ক্ষেত্রে এখানে চেক আউটের সময় কি হবে যে এখান থেকে যে একটা সরকারি যে আপনার একটা থাকে যে ট্যাক্সের বিষয় থাকে সেটা ধরেন আপনার যত পার্সেন্ট থাকুক না কেন সেটা ডিফল্ট আপনার একটা ট্যাক্স পার্সেন্ট অনুসারে কাস্টমাররা যখন এখানে চেক আউট করবে তখন কিন্তু তাদের ওই প্রোডাক্টের পার্চেজের যে এখানে যে প্রাইসটা থাকবে তার সাথে ওই ট্যাক্সটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে সেটার সাথে ধর অ্যাডজাস্টেবল হয়ে যাবে যদি এটা ইনেবল করে দেন আপনার সেই ক্ষেত্রে। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদের ইনেবল কুপন এই বিষয়টা, তো এটা কি এখন আমাদের এটা অন করা আছে এখানে, তো এটা দেওয়া তাহলে কি এখান থেকে বলছে কুপন ক্যান বি অ্যাপ্লাইড ফ্রম দ্য কার্ট এন্ড চেক আউট পেজেস, তাহলে কার্ট এবং চেক আউট পেজের হইতে কি হবে কুপনটা অ্যাপ্লাইড করা হবে। তো এখান থেকে যখন কি হবে আমাদের এখানে যে প্রোডাক্টের মধ্যে বিভিন্ন আপনার সাইডে গেলে দেখবেন যে দারাজ বা অন্য ই কমার্স সাইডে গেলে সেখানে কুপনের বিষয় থাকে, তো এখন আপনার এই সাইডের মধ্যে আপনি যদি কোনো প্রোডাক্টের আপনার যখন পারচেস করবে সেখানে কুপনের বিষয় যদি আপনি ইনেবল করতে চান
তাহলে আপনি এটা ইনেবল করে দিলে সেই ক্ষেত্রে আপনার চেক আউট এবং এই কার্ডের সময় কি হবে কুপনের বিষয়টা অ্যাপ্লাইড হয়ে যাবে। বাস তারপর এখানে আছে তাছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সিয়ালি। যদি এই অপশনটা আমরা টিক মার দিই তাহলে কি কাজ করবে, when applying multiple coupon apply the first coupon to the full price and second coupon to the discount price and so on। তাহলে বলছে আপনার মাল্টিপল যদি আপনার কুপন থাকে সেই ক্ষেত্রে আপনার প্রথম কুপনের জন্য আপনার ফুল প্রাইসের কুপনটা কাজ করবে, আর যে সেকেন্ড কুপন থাকবে সেটা কি হবে আপনার এখান থেকে ডিসকাউন্ট প্রাইস হিসেবে কি করবে কাজটা করবে সেকেন্ড কুপনের বিষয়টা। এই রয়েছে এই বিষয়টা মানে এই কুপনের বিষয় একাধিক থাকলে সেটা আপনার সিকোয়েন্সিয়ালি মানে একটা পর একটা কাজ করবে। বাস তারপর এখান থেকে আমাদের আসলে নিচে আসলে এখানে কারেন্সির অপশনটা, তাহলে এখান থেকে আমাদের এই যে প্রোডাক্টগুলা যে পার্সেস হবে যেহেতু আমরা বাংলাদেশ দেখাই দিয়েছি লোকেশন, তাই আমাদের এখানে বাংলাদেশের ভিতরে সেল হবে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দেখাই দেবো কারেন্সি আমরা বিডিটি। যদি আপনার এখানে লোকেশনটা আপনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রি দেখাই দেন যে আপনি যেই কান্ট্রি দেখাই দিবেন সেই কান্ট্রির যে আপনার যে কারেন্সি আছে সেগুলো আপনারা সেট করে দেবেন। তাহলে যেহেতু আমরা বাংলাদেশ সেট করছি তাহলে আমরা এখানে বাংলাদেশের টাকা এটা থাকবে। তারপর কারেন্সির পজিশনটা আপনার কোন দিকে রাখবেন, যেখান থেকে রাইটে দেওয়া আছে আমি ধরুন লেফটে রাখলাম। তারপর 1000 সেপারেটর, তো আপনার এখানে দেখা গেছে ওই কারেন্সির ক্ষেত্রে আপনার যখন যে এখানে 1000 মানে 1000 যখন আপনার এখানে ই হবে ডিজিট হবে 1000 যখন সংখ্যা হবে তখন সেই ক্ষেত্রে কি থাকবে আপনার 1000 এর জায়গায় কি থাকবে আপনার কমা থাকবে, মানে 1000 এর যখন আপনার এখানে সংখ্যা থাকবে তখন একটা কমা আসবে। তারপর ডেসিমেল সেপারেটর, তো এখান থেকে ধরেন আমাদের কি যে ডেসিমেল থাকবে আর ডেসিমেলের মধ্যে সংখ্যা থাকবে কত আপনার ডেসিমেলের পরে মানে 2 ডিজিট থাকবে। আপনি যদি চান এগুলো চেঞ্জ করতে পারেন এখানে নিজের মতো সেট করতে পারেন, তো এগুলো যা আছে আমি ধরুন তাই রাখবো। বাস এগুলো আপনি নিজের মতো সেট করার পর লাস্টে আপনার এখান থেকে যে সেভ চেঞ্জে ক্লিক করবেন, আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম বা সেভ চেঞ্জে ক্লিক করলে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে। বাস আমি সেভ চেঞ্জে ক্লিক করে যে বিষয়গুলো সেভ করলাম নিজের মতো করে বা সেভ করে দিলাম। বা সেভ করার পরে এখন আমাদের জেনারেল পরে এবার আমরা আমাদের প্রোডাক্টের সেটিং গুলো করবো। আমরা প্রোডাক্টে চলে আসি, বাস এখন প্রোডাক্ট আসার পরে এখন কিন্তু প্রোডাক্টের মধ্যে এখানে এই যে ধরুন আমাদের কি দেওয়া আছে এখানে প্রথমে আমাদের এই যে জেনারেল, তারপরে কিন্তু আরো বিষয় দেওয়া আছে। তাহলে জেনারেলের মধ্যে প্রোডাক্টের এখানে কি সব পেজ, তাহলে এই সব পেজের মধ্যে এখানে কিন্তু আমাদের ডিফল্ট আমাদের এই যে এখানে ই কমার্স স্টোরটা এখানে সব পেজটা কি এখানে সব অটোমেটিক ধরে নিছে, এখানে কিন্তু আরো বিষয় দেওয়া আছে। তাহলে আমরা কোনটা রাখবো সব এটাই রাখবো। বাস তারপর এখান থেকে এই যে অ্যাড টু কার্ট বিহেভিয়ার এখানে যা আছে তাই থাকবে। বাস তারপর এখানে আছে এই যে প্লেস হোল্ডার ইমেজ, তো এই প্লেস হোল্ডার ইমেজ এখানে ডিফল্ট কত দেওয়া আছে 12 দেওয়া আছে, তো এখানে আমরা কত রাখবো আমরা এখানে 6 রাখবো। তো এই বিষয়টা কি এখানে যখন আমরা কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করব তো সেই ক্ষেত্রে যাতে ওই সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আমাদের যে প্লাস হোল্ডার ইমেজ হিসেবে যাতে আমাদের কি 6টা ইমেজ শো করে সেই কারণে আমরা এখানে 6 রাখবো। বাস তারপর এখানে আমাদের মেজারমেন্টের বিষয়, তাহলে এখান থেকে ধরুন আমাদের এই মেজারমেন্ট থাকবে আমাদের যে প্রোডাক্টের সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো আপনার কোন ধরনের প্রোডাক্ট, তো সেগুলো আপনার যে মনে করেন একটু কি মানে হেভি টাইপের প্রোডাক্ট না আপনি কি ডিজিটাল প্রোডাক্ট মানে কোন ধরনের প্রোডাক্ট সেই অনুসারে আপনি মেজারমেন্ট সেট করবেন। তাহলে এখান থেকে ধরুন আমাদের প্রোডাক্টগুলো ফিজিক্যাল টাইপের প্রোডাক্ট হবে আর সেটা ধরুন হেডফোন বা আমাদের হইতে পারে স্পিকার হইতে পারে, তো সেগুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের এগুলোর মানে ওয়েটটা একটু কি হবে মোটামুটি ততটা মনে করেন বাড়িও না একেবারে মানে থিনও না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ওই ইউনিট হিসাবে এখানে আমরা কেজি বা আমরা এখান থেকে যা গ্রাম দেখাতে পারি। তারপরে যে আলাদা আছে আপনি এলবিএস মানে পাউন্ড এগুলো আপনি দেখাতে পারেন। তো এখান থেকে আমরা কোনটা দেখাবো যেহেতু আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো আমাদের একটু মিডিয়াম সাইজের আমাদের সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গ্রাম দেখাই দিলাম, আপনার কেজিও দেখাতে পারি আমি গ্রাম দেখালাম। তারপরে এখানে ডাইমেনশন ইউনিট হিসাবে আমরা কোনটা রাখবো সিএম সেন্টিমিটার আছে এইটা আমরা রাখবো। বাস এইভাবে আমরা মেজারমেন্ট সেট করার পরে তারপরে এই রিভিউর মধ্যে এগুলো যেগুলো টিক মার দেওয়া আছে ডিফল্ট আমরা এইভাবে রাখবো। বাস রাখার পরে তারপর আমরা সেভ চেঞ্জে ক্লিক করে আমরা সেভ করে নেব। বাস এখন আমাদের এখান থেকে কিন্তু এই প্রোডাক্টের মধ্যে জেনারেল এই কাজগুলো হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা চলে আসবো এখান থেকে কোথায় আমরা চলে আসবো এখান থেকে আমাদের এই যে এখান থেকে ইনভেন্টরিতে। এবার আমরা এই ইনভেন্টরিতে ক্লিক করি। বাস ইনভেন্টরিতে আসার পরে এখন ধরুন আমার থাকে এখান থেকে ইনভেন্টরির মধ্যে ম্যানেজ স্টক ইনেবল স্টক ম্যানেজমেন্ট, এটা আমাদের এই স্টকটা ম্যানেজমেন্ট করার জন্য ইনেবল করা আছে। তারপর এখানে হোল্ড স্টক মিনিট 60 মিনিট, এটা কি বলছে এখানে হোল্ড স্টক ফর আনপেড অর্ডার for X minute when the limit is raised then pending order will be cancelled leave blank to disable। এই বিষয়টা কি বলছে যেখান থেকে কি করবে যখন এখন যে আপনার যে 60 মিনিটের মধ্যে যে এখান থেকে যদি কোনো কাস্টমার কি করে কোনো প্রোডাক্টের অর্ডার করতে আসে দেখা গেছে আপনার যে ওই 1 ঘন্টা বা 60 মিনিটের মধ্যে কিন্তু সেখান থেকে কোনো মানে কি কোনো পেমেন্ট দিতেছে না কোনো পেমেন্ট করতেছে না কিন্তু প্রোডাক্টের জন্য সে অর্ডার করতে আসে, তো সেই ক্ষেত্রে যদি সে ওই 60 মিনিটের মধ্যে কোনো সে এখানে পেমেন্টের বিষয় না করে তা সেই ক্ষেত্রে কি হবে তার সেই অর্ডারগুলা মানে ক্যান্সেল হয়ে যাবে। তো এই বিষয়টা বলছে এখানে। বাস এখন এটা চাইলে আপনি নিজের মতো করে এখানে কমায় বাড়াইতে পারেন, আমি ধরুন 60 মিনিট রাখলাম। তারপর এখান থেকে যে নোটিফিকেশন, তো এখান থেকে যে আপনার কি হবে এক নোটিফিকেশন যাবে
সেই ক্ষেত্রে এই যে নোটিফিকেশন, এই যে ইনেবল স্টক নোটিফিকেশন, তারপরে এখানে দেওয়া আছে ইনেবল আউট অফ স্টক। যেখান থেকে যদি স্টকের আপনার প্রোডাক্ট মানে না থাকে, মানে প্রোডাক্টের মানে বিষয়গুলো এখান থেকে আউট হয়ে গেছে, বা আপনার এখান থেকে যে স্টকের মধ্যে যদি স্টকের আপনার কোনো প্রোডাক্ট না থাকে, লো হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি যাবে, আপনার নোটিফিকেশন আসবে। আর সেই নোটিফিকেশন গুলো আসবে এখান থেকে টিক মার্ক দেওয়া আছে বলে আসবে, উঠে দিলে কিন্তু আসবে না। বাস তারপরে এই নোটিফিকেশন বিষয়গুলো কোথায় আসবে, আপনার কোন ইমেল আসবে, সেই ইমেলটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে ইমেল আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। বাস তারপর এখানে এই যে লো অফ স্টক থ্রেশহোল্ড, আউট অফ স্টক থ্রেশহোল্ড এখানে দেওয়া আছে। যখন স্টকটা আপনার এখানে লো হয়ে যাবে, সেই ক্ষেত্রে যখন আপনার স্টকে 2টা প্রোডাক্ট থাকবে না কয়টা প্রোডাক্ট থাকবে সেটা আপনি দেখাইতে পারেন, যে লো স্টক কয়টা হয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, তো সেটা। তারপর এখানে আউট স্টক আপনার থ্রেশহোল্ড আপনার কয়টা হলো, 0 না 1টা না কয়টা, সেটা দেখাইতে পারেন। তো এগুলো আপনি যেভাবে দেখাই দেবেন সেভাবে বিষয়গুলো এখানে হওয়ার পরে নোটিফিকেশন যাবে আপনার এই ইমেলে। তারপরে এখানে ধরুন আমাদের এখানে যেগুলো আছে আমরা এইভাবে রাখবো, রাখার পরে এখান থেকে আপনার কোনো চেঞ্জ করলে সেভ চেঞ্জ করে দেবেন। বাস আমরা এখানে এইভাবে রাখলাম। রাখার পরে এখন ধরুন তারপরে ইনভেন্টরির পরে দেওয়া আছে এখানে আমাদের ডাউন লেভেল প্রোডাক্ট। আমরা এখন যদি এই ডাউন লেভেল প্রোডাক্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ধরুন ডাউন লেভেল প্রোডাক্টের বিভিন্ন বিষয় দেওয়া আছে। তারপরে দেওয়া আছে অ্যাপ্রুভাল ডাউনলোড ডিরেক্টরিজ। তো এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা যখন প্রোডাক্ট কি করবো, ডাউনলোডের বিষয় করবো, তখন এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে ধরুন আমরা এখান থেকে এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। বাস এখন আমরা এখান থেকে ধরুন আমরা চলে যাবো কোথায়, আমাদের এখান থেকে আমরা চলে আসি এখন আমাদের এই যে ট্যাক্সে চলে আসি। ট্যাক্সে আসার পরে এখানে কিন্তু ট্যাক্সের মধ্যে এই যে ট্যাক্সের অপশন এখানে দেওয়া আছে, যে প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স। এখান থেকে ধরুন আপনার এই যে ট্যাক্সের বিষয়গুলো আপনি কিভাবে রাখতে চান, তো সেগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এই যে দেওয়া আছে এগুলো আপনার, তারপরে যে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি নিজের মতো করে ট্যাক্সের বিষয় দিয়ে আপনি কিভাবে রাখবেন সেগুলো সেট করতে পারেন। আর এই ট্যাক্সের অপশন যদি আপনি এখানে না চান যে ট্যাক্সের বিষয়টা, তাহলে আপনি জেনারেলে চলে আসবেন। জেনারেল আসার পরে আমরা যদি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে আমাদের এই যে ইনেবল ট্যাক্স রেট, এই অপশন যদি আমরা এখান থেকে উঠাই দিই, উঠাই দিয়ে যদি আমরা এখন এটা সেভ চেঞ্জ করি, বাস এখন ধরুন আমাদের এখানে তো ট্যাক্সের অপশনটা চলে গেছে। তো ইনেবল করে ট্যাক্সের অপশন আসলে ট্যাক্সের বিষয়গুলো আপনি সেট করতে পারেন, কিন্তু আমরা এটা উঠাই দিলাম, উঠাই দিলাম, ট্যাক্সের অপশন চলে গেছে। বাস তারপর আমরা এখন তো আমরা প্রোডাক্টের বিষয়টা আমরা দেখতেছিলাম, যে প্রোডাক্টের বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। বা জানার পরে এখন আমাদের প্রোডাক্টের পরে আমরা এখানে শিপিং এ চলে আসি। বা শিপিং আসার পরে এখানে কিন্তু আমাদের কিছু কাজ আছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই শিপিং এর মধ্যে থেকে আমাদের এই যে শিপিং জোন, আমরা এখান থেকে ধরেন এই যে শিপিং জোনটা যেটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমাদের এই যে বাংলাদেশের মধ্যে আমাদের শিপিং কি আছে, ফ্রি শিপিং দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমরা কিন্তু শিপিং জোন থেকে আমরা নিজের মতো করে এই যে জোন আমরা এখানে অ্যাড করতে পারি, অথবা চাইলে আমাদের যেটা এই যে ফ্রি শিপিং দেওয়া আছে আমরা এখান থেকে এডিট করতে পারি, ডিলিট করতে পারি। তো আমাদের এটা আমরা এখান থেকে এডিট করব, তাহলে আমরা এই যে এডিট আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদেরকে এই যে জোনের নামটা বাংলাদেশ, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন না। তারপরে জোনের রিজনটা আমরা বাংলাদেশে রাখলাম। বাস তারপরে এখান থেকে এই যে ফ্রি শিপিং যেটা ইনেবল করা আছে, এটা আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে এটা আমরা এখান থেকে ডিসেবল করে দেবো। আমরা ফ্রি শিপিং রাখবো না, আমরা এখান থেকে ডিসেবল করার পর আমরা নতুন করে এখানে শিপিং অ্যাড করবো। তাই আমরা অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করি। বাস করার পরে এই ফ্রি শিপিং তো আমাদের দেওয়া ছিল, আমরা কোনটা করবো, ফ্ল্যাট রেট। তাহলে আমরা এই যে ফ্ল্যাট রেট এটা আমরা এখানে ক্লিক করলাম। বাস এটা ক্লিক করার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমাদের এখান থেকে যে ফ্ল্যাট রেট এটা নামটা আসছে, নামটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আমি ধরুন ফ্ল্যাট রেটের নাম রাখলাম। তারপরে এখানে ট্যাক্স স্ট্যাটাস, যে ট্যাক্সের বিষয়টা আপনি কি এটা রাখবেন কিনা। তো এখান থেকে আপনার এই প্রোডাক্টের মধ্যে, তাহলে এখান থেকে ধরুন আমি ট্যাক্স টেবলটা এটা আমি রাখবো না, আমি নাম করে দিলাম। তারপর এখান থেকে কস্ট, তো এখান থেকে ধরেন যে আপনার যে শিপিংটা হবে সেই ক্ষেত্রে এখানে ধরেন যে আপনার প্রোডাক্টগুলো আপনি এখানে কস্ট কিরকম দিবেন। তো সেটা ধরেন আমরা এখান থেকে কস্ট দিলাম কত, যে আমাদের এখান থেকে আমরা কস্টিং দিলাম যে 150 টাকা তো দিলাম। যে এখান থেকে যে প্রোডাক্টগুলো এখানে কি হবে, যে শিপমেন্ট হবে সেটার এখান থেকে যে কি হবে, সে প্রোডাক্টের কস্টটা কত হবে, আপনার 150 টাকা। কিন্তু এখানে কিন্তু আমাদের আরেকটা বিষয় আমরা উল্লেখ করতে পারি, যে কি বিষয়, এখন ধরুন আমরা এখানে যদি আমরা ইনটু দিয়ে আমরা এখানে থার্ড ব্র্যাকেট শুরু করলাম, ক্লোজ করলাম, মধ্যে এখানে আমরা কি লিখলাম, ধরেন যে QTY। তো এইটা আমরা এখানে কেন লিখলাম, তো এখান থেকে যদি মনে করেন আমার এখান থেকে যে স্টোর থেকে ধরেন কি হলো, আমি মনে করি যে ধরেন যে এখানে স্পিকার বা হেডফোন, ধরেন এখান থেকে যদি আমার একটা কি হলো আপনার যে সেল হইলো, তো সেই ক্ষেত্রে কাস্টমার যখন একটা প্রোডাক্ট এখানে তারা পারচেস করলো, সেই ক্ষেত্রে তাদের এখানে যে শিপিং চার্জটা কত হইব, 150 টাকা। কিন্তু যদি মনে করেন একটা না কিনে তারা যদি 3টা হেডফোন বা 3টা স্পিকার কিনে, তাহলে কত হবে, 150 × 3 হবে। যদি আমরা এখানে স্টার এখানে কোয়ান্টিটি এটা দিয়ে দিই, কিন্তু এখন যদি আমরা এখানে এটা না দেই, এটা যদি আমরা না দিই, তাহলে কি হবে,
এখানে একটা প্রোডাক্ট কিনলো আপনার 150 টাকা হইতেছে, আবার 3টা বা 5টা প্রোডাক্ট কিনে তাহলে কিন্তু সেম তার এখানে শিপিং চার্জ হইতেছে। তা সেই ক্ষেত্রে আমরা যদি ইনটু দিয়ে কোয়ান্টিটি দিয়ে দেই, তাহলে যখন শিপিং করবে একাধিক প্রোডাক্ট সে পারচেস করবে, সেই ক্ষেত্রে 150 ইনটু যে কটা পারচেস করলো সে কটা অনুসারে কি হবে এখানে তার যে শিপিং চার্জটা হবে। এইভাবে কিন্তু কাজ করবে যদি আমরা এখানে ইনটু কোয়ান্টিটি দিয়ে দিই। তাহলে যদি মনে করি আমরা 3টা এখানে সে প্রোডাক্ট কিনলো, তাহলে 3টার জন্য কত হবে 3 150 এখানে 450, এটা তার এখানে শিপিং চার্জটা হবে। তো এইভাবে কিন্তু আমরা এখানে এই যে ফ্ল্যাট রেটটা এখানে সেট করে দিতে পারি। বাস এটা এখানে করার পরে এখন আমরা এখান থেকে ক্রিয়েট এন্ড সেভ আমরা এখানে ক্লিক করব। বাস এখন ধরেন আমরা এখান থেকে এটা করলাম। বাস করার পরে এখন ধরেন আমরা কিন্তু চাইলে এখানে আমরা আরো ধরেন কি করতে পারি, আমরা শিপিং মেথড এখানে আমরা অ্যাড করতে পারি, এখান থেকে অ্যাড করতে পারি, আপনি আরো করতে পারেন। এখন ধরেন আমরা এখান থেকে আবার উপরে এসে আমরা কি করব, এখান থেকে এই যে আমরা যে এখানে জোন করলাম, এখান থেকে ধরেন আমরা আবার ইচ্ছা করলে নতুন করে আমরা আরো এখানে জোন কিন্তু সেট করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে ধরেন আপনার এই যে এখানে কিন্তু লেখা আছে আপনার এখানে এই যে গিভ ইউর জোন এন্ড নেম লোকাল অর ওয়ার্ল্ড ওয়াইড, আপনি এখানে লোকাল ভাবে বা ওয়ার্ল্ড ওয়াইড সেটা আপনি এখানে কিন্তু জোনের নামটা সেট করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি টোটাল কি বাংলাদেশের জন্য একটা এখানে জোন তৈরি করছি। তাহলে এখন ধরেন আমি যদি চাই যে স্পেসিফিক আপনি কোনো আপনার লোকাল এরিয়ার জন্য করব, তো সেটা কিন্তু আমরা করতে পারি। বা সেটা ধরুন আমি করার আগে এখান থেকে আমি এই যে শিপিং সেটিং এ একটু চলে আসি। শিপিং সেটিং আমরা এখানে আসলাম, আসার পরে ধর এখানে এই শিপিং সেটিং এর মধ্যে এখান থেকে ধর এই যে ক্যালকুলেশন, তারপর শিপিং ডেস্টিনেশন, এগুলো যা আছে আমরা ধরুন ডিফল্ট আমরা এইভাবে রাখলাম। তারপর আমরা এখন ক্লাসে চলে আসি। বাস ক্লাস আসার পরে এখন এখানে ধরুন আমরা কি ক্লাস এড করতে পারি। তো এই এখানে এই ক্লাসের বিষয়টা কি, যে এখানে কিন্তু আমাদের এই প্রোডাক্টের ধরেন যে এখানে বিষয়গুলো কিন্তু এখানে আমাদের যদি ফিজিক্যাল যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের এখানে প্রোডাক্টের ধরন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আপনার ভারী টাইপের প্রোডাক্ট হতে পারে, বা একটু মিডিয়াম টাইপের হতে পারে, বা একটু পাতলা টাইপের প্রোডাক্ট হতে পারে। সেগুলো আপনার কি করতে পারেন, বিভিন্ন ক্লাস অনুসারে সেট করে দিতে পারেন। সেগুলো আপনার এই শিপিং এর প্রাইসের বিষয়টা কিরকম আমি দেখাচ্ছি। তো শিপিং ক্লাসে যে এর শিপিং ক্লাস এখানে আমরা ক্লিক করব। বাস করার পর এই যে শিপিং ক্লাসের জায়গায় এই দেখেন এখানে লেখা আছে হেভি, তারপরে এখানে এটা স্ল্যাগ কি থাকবে, ডিসক্রিপশন কি থাকবে লিখে দিতে পারেন। যেমন আমি এখানে শিপিং ক্লাসে কি লিখলাম, এখানে আমার প্রোডাক্টটা কি ধরেন আমি দিলাম এখানে কি ধরেন আমি দিলাম হেডফোন দিয়ে এটা আমি সিলেক্ট করে এটা স্ল্যাগ আমি কি দিলাম হেডফোন। তাহলে হেডফোন আমার এটা এবং কেমন ধরনের আপনার প্রোডাক্টটা, এটা আমি এখানে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারি। তাহলে আমি কি লিখলাম ফর এভরি, আমার এখান থেকে দিলাম কি আমি থিন প্রোডাক্ট। তাহলে আমার হেডফোনের প্রোডাক্টটা কিন্তু এটা ততটা বাড়ি না, এটা কি আমার একটা পাতলা টাইপের প্রোডাক্ট, এটা ধরুন আমি এখানে ডিসক্রিপশন লিখে দিলাম। বাস তারপর আমি ক্রিয়েটে ক্লিক করে বাস এখানে আমি এটা একটা শিপিং ক্লাস আমি সেট করলাম। তারপর এখন আমি এর শিপিং ক্লাস আবার গেলাম, এখন আমি এখানে কি লিখলাম, তারপর লিখলাম ধরেন যেখানে আমি লিখলাম স্পিকার, এটা ধরুন একটু হেডফোনের সাথে একটু ভারী প্রোডাক্ট এটা। তাইলে আমি এটা এখান থেকে এটা আমি ক্লাসের নামটার পরে আমি স্ল্যাগো স্পিকার নাম দিলাম। তারপর এটার আমি এখানে কি লিখলাম ফর এ বিট, আমি দিলাম কি হেভি প্রোডাক্ট। বাস তাহলে এটা কি আমার একটা ভারী প্রোডাক্ট, মানে এটা আমার ওই হেডফোনের সাথে স্পিকারটা একটু ভারী টাইপের প্রোডাক্ট। আমি এইভাবে এখান থেকে ক্লাসটা সেট করে দিলাম। করার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে ধরেন এখানে আমি এইভাবে দুইটা প্রোডাক্টের আমি এখানে কি করলাম, আমি ক্লাস অ্যাড করলাম। বাস আপনি চাইলে আরো করতে পারেন, আমি দুইটাই করলাম। বাস করার পরে এখন ধরেন এটা দেখার জন্য, এটা কি কাজটা করে দেখার জন্য আবার যদি এখান থেকে আমি এই যে শিপিং জোনে চলে আসি, শিপিং জোনে আসলাম। আসার পরে ধরেন এখান থেকে আমি এই যে আমার যেটা ছিল আমার এখান থেকে সেট করছিলাম আগে যে এই যে এটা শিপিং মেথডটা ফ্ল্যাট রেট, এটার এখান থেকে আমি এই যে এডিটে চলে আসবো। বাস এডিটে আসার পরে এখন ধরুন আমি এখান থেকে এই যে নিচ দিকে আসবো, আসার পরে এই যে আমার যে এই যে ফ্ল্যাট রেট যেটা আমি সেট করছিলাম এটার এখান থেকে আমি এডিটে চলে আসি। বাস এডিটে আসার পরে এই যে এখান থেকে ধরেন আমার কি করছি, এই যে শিপিং ক্লাস যেটা আমি সেট করলাম এখান থেকে নিচ দিকে আসলে এই যে ধরেন শিপিং ক্লাস কস্টের মধ্যে এই যে হেডফোন, তারপরে স্পিকার, তারপর নো শিপিং ক্লাস, এই যে তিনটা বিষয় এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা কিন্তু এইটুকু সেট করছিলাম এই যে ফ্ল্যাট রেট দিয়ে। এখান থেকে আমাদের যে একটা বা একাধিক যে কটা প্রোডাক্টে কাস্টমার পারচেস করে না কেন সেক্ষেত্রে তাদের শিপিং কস্টটা কত আসবে, ডিফল্ট 150 টাকা। কিন্তু যেহেতু এখানে আমি কি করছি, এখন ক্লাস আমি সেট করে দিছি, তাইলে আমার প্রোডাক্টের মানে অনুসারে যে প্রোডাক্ট কোনটা ভারী, কোনটা মোটামুটি, কোনটা পাতলা, সেই অনুসারে কিন্তু এখানে শিপিং চার্জটা এখন কি হবে, এখন ধরেন যে কম বেশি হবে। তাহলে এখন কিরকম হবে, যেমন হেডফোনটা একটু পাতলা টাইপের প্রোডাক্ট,
এই যে এখানে ধরেন যে হেডফোনটা পাতা ডের প্রোডাক্ট কিন্তু আমরা উল্লেখ করছিলাম। তাহলে এখানে এইটার জন্য আমরা এখান থেকে শিপিং যে চার্জটা কিরকম আমরা সেট করতে পারি। তাহলে এখানে যদি মনে করেন আমরা দিয়ে দিলাম কত, এটার জন্য হইতে পারে এখান থেকে এই যেটা ধরুন আমরা এখান থেকে একটু কপি করে নিচ্ছি, আমরা এখানে যে এটা দিয়ে দিলাম কত হবে, এখান থেকে আমরা দিলাম এখানে 250 যদি একটা হেডফোন হয় 250, কিন্তু যখন সে একাধিক হেডফোন মানে যদি দুইটা বা তিনটা হেডফোন নেয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা নিলে 250 ইন্টু কত দুইটা, তাহলে 500 টাকা হবে। এখান থেকে মনে করেন সেটা আমরা এটা দেখাই দিলাম। কিন্তু যেহেতু স্পিকারটা একটু ভারী টাইপের প্রোডাক্ট আমরা কিন্তু উল্লেখ করছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে যে কি দেখাই দিব, 150 থেকে আমরা দিলাম কত, ধরেন 300, এটা 300 হবে আমাদের স্পিকারের যে শিপিং চার্জটা। কিন্তু যখন সে দুইটা নিবে বা তিনটা নিবে, তিনটা নিলে কত হবে, 3 3 900 টাকা হবে তার এখানে স্পিকারের শিপিং চার্জটা। তা আমরা কিন্তু এখানে দেখাই দিলাম, যেহেতু এটা একটু ভারী টাইপের আর এটা যদি একটু পাতলা, এটা একটু 50 টাকা কমাই দিলাম। এইভাবে আমরা এখানে হেডফোনের আর স্পিকারের আলাদা আলাদা প্রোডাক্টের জন্য এখানে কি করলাম, আমরা শিপিং চার্জটা সেট করে দিলাম আমরা ক্লাসের মাধ্যমে। কিন্তু পাস করার পরে এখন আমরা নিজ দিকে আসলে এখানে আমাদের এই যে এখানে পাতলা আর ভারী প্রোডাক্ট ছাড়া যদি আমাদের প্রোডাক্টটা কি হয়, এই পাতলা ভারী ছাড়া অন্য কোনো প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে শিপিং চার্জটা কত থাকবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। কোনটা, এই যে এটা 150 এটা থাকবে। মানে এই যে পাতলা আর ভারী এই যে হেডফোন আর স্পিকার এই দুইটার এখানে ছাড়া অন্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, শিপিং চার্জটা 150 ইন্টু যা করা থাকবে সে করা মানে কোয়ান্টিটি যা করা থাকবে সেটা 150 দিয়ে গুণ হয়ে আমাদের সেটার শিপিং চার্জটা আমাদের এইটা হবে। তো এইভাবে আমরা উল্লেখ করার পরে তারপর লাস্টে এখান থেকে আমরা সেভ করে দেব। বাস এখন কিন্তু আমরা এখান থেকে এইভাবে আমরা এই কাজটা করতে পারি। বাস এটা আমি এখানে দেখা দিলাম যে এটা এখান থেকে কিভাবে সেট করতে হয়। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা কিন্তু এই যে ক্লাসের বিষয়টা কি, শিপিং জোনের বিষয়টা কি, এটা আমরা জানলাম। এখন আমাদের এখানে আরেকটা বিষয় দেওয়া আছে আমাদের কি, লোকাল পিকআপ। তো এই যে আমরা যদি লোকাল পিকআপে যাই, এখন এই লোকাল পিকআপের বিষয়টা কি, এটা কিন্তু আমাদের এখান থেকে এই যে এখানে ইনেবল লোকাল পিকআপ। তো এটা এখানে বিষয়টা কি, যে আপনার এই শোরুমটা বা আপনার স্টোরটা কোন লোকেশন আছে, তো সেখান থেকে পিকআপের মাধ্যমে বা সরাসরি কাস্টমার এসে কি করতে পারে, আপনার শোরুমে বা আপনার স্টোরে এসে তারা এখান থেকে আপনার সাথে ফোনে বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে সরাসরি আপনার স্টোর থেকে বা আপনার শোরুম থেকে তারা প্রোডাক্টটা পারচেজ করবে। সেই ক্ষেত্রে আপনি এই লোকাল পিকআপটা সেট করে দিতে পারেন। এখান থেকে এই যে ইনেবল লোকাল পিকআপ এটা সেট করে দিবেন। পাস করার পরে এই যে পিকআপ আপনার লোকেশনটা কোন জায়গায়, এই যে অ্যাড পিকআপ লোকেশন এখানে যাবেন, যার পর আপনার এখানে এই লোকেশনের নামটা কি সেই নামটা দিবেন। এখানে আমরা দিলাম যে কি, ধরেন দিলাম লোকেশনের নামটা দিলাম চিটাগাং সদর, তারপরে অ্যাড্রেসটা কোন জায়গায়, অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন এখানে। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনাদের যে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, বাস পোস্টাল কোড কত, বাস এটা দিয়ে দিলাম। তারপরে পিকআপ আর ডিটেইলস এখানে আপনি লিখে দিবেন, লেখার পরে লাস্টে এগুলো আপনার এখান থেকে ডানা দিয়ে দিবেন। বাস এখন আপনি এই যে এখানে যে পিকআপ আর আপনার যে লোকেশনটা আপনি সেট করে দিয়েছেন, তো এই লোকেশনে কি করবে, আপনার কাস্টমাররা আপনার সাথে কি করবে, ফোনে বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনার স্টোর থেকে মানে আপনার ওই গোডাউন থেকে বা আপনার ওই শোরুম থেকে এসে তারা প্রোডাক্টটা সরাসরি এখান থেকে তারা পারচেজ করে নেবে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই বিষয়টা আপনি সেট করে দিতে পারেন এখান থেকে এই যে আপনার এই পিকআপ লোকেশনের বিষয়টা। তো এটা এখান থেকে করার পরে লাস্টে যে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে আমরা সেভ করে নিব। এই যে আমাদের এখানে ধরুন সেভ হয়ে গেল আমাদের এখান থেকে পিকআপ লোকেশনের বিষয়টা। তো এটা কিন্তু আমরা দেখলাম। তারপরে এখান থেকে আমরা এই যে শিপিং আমরা জোনে এসে আমরা যে শিপিং জোন এসে কিন্তু আমরা বলছিলাম আমরা ইচ্ছা করলে আরো জোন আমরা অ্যাড করতে পারি। করার জন্য এই যে এখান থেকে অ্যাড জোন এখানে যাবেন, বাস অ্যাড জোনে যাওয়ার পরে এখন আপনি কোন জোন অ্যাড করবেন সেই জোনের আপনি এই যে এখানে যে নাম দিবেন, এখানে যে আপনি জোনের নাম দিলেন, আমি কি দিলাম ধরেন ঢাকা জোন এটা নাম দিলাম। এখান থেকে নাম দেওয়ার পরে জোনের আপনার রিজনটা কোন জায়গায় সেটা আপনি এখানে নাম দিবেন। এই যে যায় আমি কি লিখলাম এখানে উত্তরা ঢাকা, তখন আমি এখানে উত্তরের নাম দিলাম। অথবা ধরুন সরাসরি আমি যদি এখানে লেখা দেখি আমি ঢাকা, তো এই যে ঢাকা বাংলাদেশ চলে আসছে, ঢাকা বাংলাদেশ, অথবা সরাসরি ঢাকা বাংলাদেশে দিলাম, এটা সেট করে দিলাম। তো ঢাকা বাংলাদেশ দিলাম, এশিয়ার মধ্যে আমাদের এই যে ঢাকা বাংলাদেশ এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনার এই জোনের জন্য আপনি এখান থেকে এই যে শিপিং মেথড কিভাবে সেট করবেন, এখানে যে আপনি এই যে কি দেখাবেন সেটা আপনি দেখাতে পারেন, ফ্রি শিপিং না ফ্ল্যাট রেট কোনটা দেখাবেন সেটা তো অলরেডি আমরা দেখলাম। আপনি এখান থেকে সেট করে দিতে পারেন আপনার এই যে এই জোনের জন্য। বাস করার পর আপনি যেটাই করেন লাস্টে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করতে হবে। তো এইগুলো হচ্ছে আমার এই বিষয়টা, এইভাবে আমরা একাধিক জোনে সেট করতে পারি। তারপরে তো আমরা এগুলো দেখলাম এই যে আমাদের এই যে ক্লাসের বিষয়টা কি, লোকাল পিকআপের বিষয়, এগুলো তো অলরেডি আমরা জানলাম। তো এইভাবে আমরা এখান থেকে আমাদের এই ই কমার্স স্টোরের জন্য বা আমাদের ই কমার্স সাইটের জন্য আমরা এখান থেকে এই যে শিপিং এর বিষয় সেট করতে পারি। তারপরে প্রোডাক্ট জেনারেল এগুলো তো আমরা জানলাম।
বাস এখন তাহলে আমাদের এই পার্ট 2 এর মধ্যে আমাদের এই ই-কমার্স স্টোর বা বেসিক ই-কমার্স আমাদের এই সাইটের জন্য কিভাবে যে বেসিক সেটআপগুলোর মধ্যে জেনারেল প্রোডাক্ট শিপিং সেটআপ করতে সেগুলো কিন্তু জানলাম। তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো যে আমাদের এই ই-কমার্স স্টোরের যে বেসিক সেটআপের মধ্যে আমরা যে পরবর্তীতে আমরা এই যে পেমেন্ট, তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ইমেল ইন্টিগ্রেশন, সাইট অ্যাক্টিভিটি, অ্যাডভান্স, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। যেখানে যে পেমেন্টের মধ্যে এখান থেকে যে কি করবে যে আপনার এই যে কাস্টমাররা যে আপনার প্রোডাক্টটা পারচেজ করার সময় তারা যা পেমেন্ট করবে সেক্ষেত্রে পেমেন্টের কিন্তু এখানে ধরেন বিভিন্ন অপশন দেওয়া আছে। সেটা তারা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারে, তারপরে ক্যাশ পেমেন্ট করতে পারে, চেক পেমেন্ট করতে পারে, তারপরে সরাসরি তারা ক্যাশে মানে ক্যাশ ডেলিভারি করতে পারে। এছাড়া তো বিকাশ, নগদ, তারপরে আপনার রকেট, তো এইসব উপায় কিভাবে ধরেন যে কি করতে পারে যে পেমেন্ট করতে পারে আপনার প্রোডাক্ট পারচেজ করার জন্য। তো এসএসএল যে আপনার ই কমার্সের যে বিষয়গুলো আছে সেগুলো পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের এখান থেকে সেটিং এর, সেগুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে জানবো। বাস তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 2 ই-কমার্স বেসিক সেটিং, জেনারেল প্রোডাক্টস এন্ড শিপিং, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 3, ই-কমার্স বেসিক সেটিং, পেমেন্টস, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, ইমেল, সাইট ভিজিবিলিটি এন্ড অ্যাডভান্স। অর্থাৎ আজকে আমরা ই-কমার্স বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 3 থেকে দেখব যে কিভাবে আমাদের ই-কমার্স বেসিক সেটিং এর মধ্যে আমরা পেমেন্টস, অ্যাকাউন্ট প্রাইভেসি, ইমেল, সাইট ভিজিবিলিটি এবং অ্যাডভান্সের সেটিংগুলো করতে পারি। তো এখান থেকে আমাদের এই বেসিক সেটিংগুলো ছাড়াও আমরা পার্ট 2 এর মধ্যে কি দেখছিলাম যে আমাদের ই-কমার্স বেসিক সেটিং এর মধ্যে কিভাবে আমরা যে জেনারেল প্রোডাক্ট এবং শিপিং এর সেটিংগুলো করতে পারি। তাছাড়া পার্ট 1 এর মধ্যে যে আমরা ই-কমার্সের ওয়েবসাইট তৈরি করার জন্য যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা ক্লিন, পাশাপাশি আমাদের যে প্রয়োজনীয় আমাদের যে থিম এবং যে ইগুলো আছে আমাদের প্লাগইনসগুলো ইনস্টলগুলো আমরা পার্ট 1 আলোচনা করছিলাম। এছাড়া যদি আপনারা যে ওয়ার্ডপ্রেস যে বেসিক যে বিষয়গুলো আছে, এমনকি আপনারা ইলিমিনেটরের মাধ্যমে কিভাবে ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর ইলিমিনেটরের যে আমাদের প্রো এবং ফ্রি ভার্সনের উইজেটগুলো সম্বন্ধে জানতে চান, তার উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিতে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসলে কিন্তু এখানে আমার ই-কমার্সের উপর একটা প্লেলিস্ট দেওয়া আছে। তাছাড়া ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর আমার বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আমাদের আজকের এখান থেকে আমাদের এই বেসিক সেটিং এর কাজগুলো করার জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা কি করব, লগ ইন করে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। বাস আসার পরে আমরা এই যে এখান থেকে আমাদের ই-কমার্স আমাদের প্লাগইনসটা আমরা এখানে আসবো। তারপর এখান থেকে আমাদের এই যে সেটিং অপশন আমরা এখানে ক্লিক করি। সেটিং এ ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা এই যে আগের ভিডিওতে কি আলোচনা করছিলাম জেনারেল প্রোডাক্টস আর শিপিং, তাহলে আজকে আমরা এখান থেকে পেমেন্ট থেকে বাকি বিষয়গুলো জানবো। তাহলে আমরা এখান থেকে এই যে পেমেন্ট আমরা এখানে ক্লিক করি। বাস পেমেন্টে ক্লিক করার পরে এই পেমেন্টটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট এখানে আমাদের একটা সেটিং এর বিষয়। তো এখান থেকে এই পেমেন্টের মাধ্যমে আমাদের এখানে কোন বিষয়গুলো হয় যে এখানে যে কাস্টমাররা বিভিন্ন যে তারা যে প্রোডাক্টগুলো আমাদের ইয়া থেকে স্টোর থেকে পারচেজ করবে, সেই ক্ষেত্রে তারা আমাদের যেখানে পেমেন্টটা কিভাবে করবে, তো সেই পেমেন্ট ধরেন আমরা এখান থেকে যে বিভিন্ন মাধ্যমে আমরা দেখাতে পারি। সেটা আমরা এই যে এখান থেকে ধরেন যে আমাদের ডিফল্ট কিন্তু 3টা পেমেন্ট এখানে দেওয়া আছে। একটা আছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, তো এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও থাকলে সেই ব্যাংকের মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার কি করতে পারবে, পেমেন্টটা ক্লিয়ার করতে পারবে। আর এটা হচ্ছে চেকের মাধ্যমে, আর এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যেটা আমাদের বাংলাদেশে ধরেন বেশিরভাগ ব্যবহৃত হয়। তো এটা আপনার ধরেন সরাসরি ক্যাশের মাধ্যমে আপনার প্রোডাক্ট পারচেজ করবে আর আপনার ক্যাশে পেমেন্ট করবে। তো এটা এছাড়া ধরেন আমরা কিন্তু এখান থেকে যে ইচ্ছাগুলো আমরা এসএসএল কমার্স, তাছাড়া আরো ধরেন যে আমরা যে বিকাশ, রকেট, আমরা এখান থেকে নগদ, তো এই ধরনের পেমেন্ট গুলা এখান থেকে আমরা ইচ্ছাগুলো ব্যবহার করতে পারি। তো এখান থেকে ধরেন আমরা যদি এখন চাই যে এখানে কি করার জন্য যে এই 3টা ছাড়া আমরা এখানে কি করব যে বিকাশ, নগদ, রকেট, এগুলো আমরা এখানে ধরেন যে কি করব সেট করব। তো সেই ক্ষেত্রে এখানে এগুলা নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের একটা প্লাগইনস আমাদের এখানে সেট করতে হবে। তো এই প্লাগইনসটা আমরা এখানে অ্যাড করার আগে এখন ধরুন কি করব, আমরা এখান থেকে যে আমরা যে স্টোরটা তৈরি করছি, তো সেই স্টোরটা আমরা প্রথমে একটু দেখবো। আর স্টোরটা দেখার জন্য আমরা এই যে এখান থেকে আমরা উপর আসার পরে এই যে ভিজিট সাইট আর আছে ভিজিট স্টোর, তাহলে আমরা এখান থেকে ভিজিট স্টোর এখানে আমরা মাউসের টার্মিনালে ক্লিক করে আমরা ওপেন লিংক ইন নিউ ট্যাব আমরা এখানে ক্লিক করে বাস আমরা আলাদা নতুন ট্যাবে আমাদের স্টোরটা আমরা ওপেন করলাম। বাস ওপেন করার পরে কিন্তু আমাদের স্টোরের মধ্যে এখানে ধরুন এই যে এখানে সাইট বা শপ উইজেট, এখানে উইজেট গুলো দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, বলছে নো প্রোডাক্ট ওয়ার ম্যাচিং ইউর সিলেকশন। তাহলে আমাদের স্টোরে কোনো প্রোডাক্ট নাই।
তাহলে এখানে ধরুন আমাদের এখান থেকে এই যে পেমেন্টের বিষয়গুলো আমাদের এখানে দেখানোর আগে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে প্রোডাক্ট সেট করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা সিম্পল প্রোডাক্ট এখানে আমরা অ্যাড করব, তারপর আমরা ধরুন এখানে এই যে এইগুলা পেমেন্টের বিষয়গুলো দেখবো। তাহলে এখন যদি আমরা পেমেন্ট এখানে ধরুন যে আমরা অ্যাড করি বিকাশ, নগদ বা এগুলো সেট করি, তাহলে কিন্তু এখানে শো করবে না, কারণ তার আগে অবশ্যই আমাদের এখানে কোনো একটা প্রোডাক্ট থাকতে হবে। তা প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টের যখন এখানে কি করবে, কাস্টমার প্রোডাক্টটা পারচেজ করতে যাবে, তারা চেক আউট করবে, তখনই তারা এই পেমেন্টের বিষয়টা দেখতে পারবে। তাহলে ধরুন প্রথমে আমরা এখানে একটা সিম্পল প্রোডাক্ট আমরা অ্যাড করে নিই। আর এটা করার জন্য আমাদের আসতে হবে কোন জায়গায়, এই যে আমাদের এখান থেকে আমরা চলে আসবো আমাদের এখান থেকে যে আমাদের এই যে প্রোডাক্ট অপশনে। তো এখান থেকে আমরা চলে যাব, এখান থেকে অল প্রোডাক্ট দিলে সবগুলো প্রোডাক্ট দেখাবে। তারপর নতুন প্রোডাক্ট করার জন্য এই যে অ্যাড নিউ প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করব। বাস আমাদের নতুন প্রোডাক্ট এখানে চলে আসছে। আসার পর এখানে আমাদের যে প্রোডাক্টের নামটা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা ধরেন যে কি এখানে ওই ডেমো হিসাবে জাস্ট আমরা ধরেন যে অ্যামাজন থেকে বা আলি এক্সপ্রেস থেকে যে কোনো জায়গা থেকে আমরা প্রোডাক্ট এখানে আমরা এই বিষয়গুলো দিয়ে সেট করব। তাহলে ধরেন আমি অ্যামাজনে যাই, অ্যামাজন সাইট থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, amazon.com। এখান থেকে যাই ধরেন আমি যে কোনো প্রোডাক্ট এখান থেকে যাই, ধরেন যে এখান থেকে শপ ইউর হোম এসেনশিয়াল, ধরেন এটা আমি এখান থেকে গেলাম এই ক্যাটাগরিতে। এখান থেকে ধরেন আমি এই প্রথম প্রোডাক্টে যাই, বা যাওয়ার পরে এখানে ধরেন এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের এই হচ্ছে টাইটেলটা। তো এখান থেকে ধরেন আমি জাস্ট এখানে ধরেন এইটুকু নিলাম, কপি করলাম। কপি করার পরে আমরা এখানে এসে প্রোডাক্টের নেমটা টাইটেলটা মানে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে নিচ দিকে এসে এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন এই বিষয়গুলো সেট করে দেবো এখানে। তাহলে করার জন্য আমরা এখান থেকে এসে নিচ দিকে আসি আমাদের অ্যামাজনের এই প্রোডাক্টের। এখানে ধরেন আমরা এই যে অ্যাবাউট আইটেম, এখান থেকে ধরেন আমরা এই বিষয়গুলো এখান থেকে কপি করে নিই। ধরেন আমি একটু কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা আরো নিচ দিকে আসলে এখানে এই যে প্রোডাক্টের ডাটা কি সিম্পল প্রোডাক্ট এটা থাকলো। তারপর এখানে এই জেনারেলের মধ্যে রেগুলার প্রাইস আর সেলস প্রাইস, এখানে এই প্রোডাক্টের প্রাইসটা কত এটা আমরা ধরেন এখানে দিয়ে দিলাম। ধরেন আমরা দিয়ে দিলাম এখানে জাস্ট একটা কিছু দিলাম, এটা রেগুলার প্রাইস আমরা দিলাম যে 1500, আর সেলস প্রাইসটা দিয়ে দিলাম আমরা এখানে 1200, জাস্ট এটা কিছু দিলাম এখানে। তারপরে ধরেন এখানে আমরা এই যে ইনভেন্টরি এই বিষয়গুলো সেট করতে পারি। এগুলো ধরেন এখানে এসকিউ নাম্বার আমরা প্রোডাক্টের একটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে স্টক ম্যানেজমেন্ট, এতে স্টকে এগুলো ধরেন যে আমাদের স্টক আছে কিনা, আউট স্টক, এগুলো ধরেন আমাদের এখানে সেট করতে হবে। এগুলো ধরেন আমরা কি করবো, প্রফেশনালি আমরা ধরেন সিম্পল পড়ার জন্য আপনাদের আমি দেখাবো এখানে আলাদা একটা ভিডিওতে, তখন এই বিষয়গুলো আমি ডিটেলস আলোচনা করবো। দেখেন আপাতত আমি এখান থেকে জাস্ট প্রোডাক্টটা ধরেন যে এখানে আমরা অ্যাড করার জন্য, তো এই বিষয়গুলো আমি তেমন ডিটেলস দিলাম না, এখানে শুধু এসকিউ নাম্বারটা আর ইন স্টক এটা রাখলাম। তারপর এখানে শিপিং এর বিষয় আছে, এই শিপিং এর বিষয়গুলো যে প্রোডাক্টের ওয়েট কত আমি দিলাম, এখানে ওয়েট কত দিলাম আমি এখানে ধরেন যে ধরেন আমি দিলাম এখানে 5 এখানে যে কিন্তু গ্রাম দেওয়া আছে 5 গ্রাম, বা আমি এখানে দিলাম যে কত, ধরুন 15 গ্রাম দিলাম। তারপরে ডাইমেনশন কত আমরা ডাইমেনশন এখানে সেট করতে হবে। তারপরে শিপিং ক্লাস এখানে আছে কিনা এগুলো দেখাতে হবে। তো এগুলো ধরুন আমরা এখানে আপাতত দেখাচ্ছি না, আমরা এটুকু রাখলাম। বাস রাখার পরে বাকি বিষয়গুলো আমি দিলাম না। বাস তারপর এখানে প্রোডাক্টের আমাদের শর্ট ডিসক্রিপশনটা, তারপর শর্ট ডিসক্রিপশনটা আমরা এখান থেকে নিচ দিকে আসি আমরা আরেকটু নিচ দিকে আসি। আসার পরে ধরুন এই যে হোয়াইট চুজ আস, এখান থেকে ধরুন আমরা এইটুকু এখান থেকে আমরা শর্ট ডিসক্রিপশন আমরা দিলাম। বাস এখানে আমরা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এটা দিয়ে দিলাম। বাস এখানে এগুলো দেওয়ার পরে এখন আমাদের বাম পাশের কাজ শেষ, আমরা ডান দিকে চলে আসি। আসার পরে ধরুন আমরা এটা চাইলে এই যে ড্রাফটে সেভ করতে পারি, প্রিভিউ করে দেখতে পারি এই যে পাবলিশ অপশনগুলোর মধ্যে। তারপরে ধরুন এখান থেকে যে আমরা এটা পাবলিশ করার আগে এখানে প্রোডাক্টের ইমেজ, সেভ প্রোডাক্ট ইমেজ, তারপর প্রোডাক্টের গ্যালারি দিতে পারি, অপশনগুলো দেওয়া আছে এগুলা। তো এখান থেকে প্রোডাক্টের ইমেজটা দেওয়ার আগে এই যে প্রোডাক্টের ইমেজটা আমরা উপরে এসে এই ইমেজটা আমরা এখান থেকে কি করে নেই, এটা ধরুন আমরা এখান থেকে সেভ করে নিব। তাহলে আমরা এখানে এসে আমাদের এই যে লাইট শট আমাদের যে এটা আছে সফটওয়্যারটা, এটার মাধ্যমে আমরা এখানে সিলেক্ট করি প্রোডাক্টটা। সিলেক্ট করার পরে এটা আমরা এই যে সেভে যে বাস এখন আমরা ধরেন আমাদের এটা কোথায়, আমরা এখান থেকে লাইব্রেরিতে যে আমরা মাই ডকুমেন্টে এটা ধরেন সেভ করি, জাস্ট ইমেজ নামে সেভ করলাম পিএনজি ফরম্যাটে। বাস এটা হয়ে গেল সেভ করা। বাস করার পরে এখন আমরা এখানে এসে আমরা এই যে এখান থেকে চলে যাব আমাদের এখান থেকে প্রোডাক্ট ইমেজ, সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করি। তারপর আমরা এখান থেকে এই যে সিলেক্ট ফাইল, আর যদি মিডিয়া লাইব্রেরিতে থাকে তো এখান থেকে নিতে পারেন, না থাকলে আপলোড করে আমরা সিলেক্ট ফাইলে যে আমাদের কোথায় রাখছি, আমরা মাই ডকুমেন্টে রাখছি, কি নামে রাখছি আমরা ইমেজ নামে, এই যে ইমেজ আমরা ইমেজটা এখানে দেখাই দিলাম। বাস ইমেজটা সেট প্রোডাক্ট ইমেজ, বাস আমাদের ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তারপরে এই যে এখান থেকে প্রোডাক্টের গ্যালারি থেকে অ্যাড প্রোডাক্ট গ্যালারি থেকে বাস এখান থেকে ধরেন আপনার এই যে গ্যালারিতে যে আপনি মিডিয়া লাইব্রেরিতে যদি কোনো ইমেজ থাকে বা আপনার আপলোড ফাইলে যে এখানে গ্যালারির মধ্যে আপনার একাধিক ইমেজ দেখাতে পারেন। যে আপনার যদি ইমেজ থাকে
এখান থেকে সেই ইমেজগুলো দেখাতে পারেন। এখন জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এমনিতেই ধরেন আমি এখান থেকে কয়টা ইমেজ নিচ্ছি। ধরেন আমি এখান থেকে স্যাম্পল হিসাবে ধরেন আমি এখান থেকে এই ইমেজগুলো মনে করেন যে রাখলাম এখানে গ্যালারিতে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। কিন্তু এগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি ইমেজ না এখানকার, কিন্তু এখান থেকে নিতে হবে আমাকে। তাহলে এখান থেকে আমি না নিয়ে জাস্ট এখানে ইমেজগুলো আমি গ্যালারি হিসেবে এখানে সেট করলাম। আর তারপর এখানে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেই ক্যাটাগরিটা এই যে অ্যাড নিউ ক্যাটাগরি যাবেন, সেই ক্যাটাগরি নাম দিবেন। তো এটা কোন ধরনের প্রোডাক্ট, এখান থেকে ধরেন আমি একটু উপর দিকে যাই, এখানে যাওয়ার পর ইলেকট্রনিক শিপ স্ক্রাবার, তখন আমি এটাই দিলাম ইলেকট্রনিক স্পিন স্ক্রাবার। তো এই ক্যাটাগরি মনে করলাম এটা আমি। তো এখান থেকে আপনার ক্যাটাগরিটা দিয়ে দিবেন অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে এখান থেকে এই ক্যাটাগরিটা আমরা এখান থেকে দেখা দিলাম, এই যে ইলেকট্রনিক স্পিন স্ক্রাবার, আরো থাকলে আরো দেখা দিবেন। বাস তারপরে আমরা এখান থেকে ক্যাটাগরির পরে আমরা নিচে এসে এই প্রোডাক্টের ট্যাগ, তো প্রোডাক্টের ট্যাগ দিবেন। আমি ধরুন এটা ট্যাগ হিসেবে রাখলাম। বাস এখানে আমরা ট্যাগ সেট করে দিলাম। তারপর প্রোডাক্টের যে কোনো ভিডিও থাকে সেই ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। বাস এইভাবে বিষয়গুলো আমরা এখানে দেখানোর পরে এখন লাস্টে এটা কি করবো, আমরা পাবলিশ করবো। তাহলে এখন আমরা যে পাবলিশ, আমরা পাবলিশে ক্লিক করি। বাস আমাদের এই প্রোডাক্টটা কি হয়ে গেল, এখানে আমাদের পাবলিশ হয়ে গেল। বাস প্রোডাক্টটা পাবলিশ হওয়ার পরে এখন এটা আমরা ধরেন যে দেখার জন্য কি করতে পারি, আমরা যদি আমাদের স্টোরে চলে আসি, আসার পরে ধরেন এখন কিন্তু প্রোডাক্ট আমরা আগে দেখছি না, এখন যদি রিলোড দিই তাহলে ধরেন প্রোডাক্টটা চলে আসছে। আমি রিলোড দিচ্ছি, এই দেখেন আমার কিন্তু প্রোডাক্টটা চলে আসছে। তো যে প্রোডাক্টটা আমি এখানে আমি করলাম, এখানে পাবলিশ করলাম আমার স্টোরের মধ্যে, সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। আসার পরে এখন যদি মনে করেন আমরা এই যে প্রোডাক্টটা আমরা এখানে ধরেন যে এই যে এখানে অ্যাড টু কার্ট, আমরা এই যে অ্যাড টু কার্ট এখানে ক্লিক করি। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে ধরেন যে কয়টা প্রোডাক্ট কিনবে এখান থেকে কাস্টমার, সেটা কিন্তু এই যে 1 দিলে একটা, এখানে যদি 2 দেয় তাহলে কোয়ান্টিটি 2টা, তো 2টা প্রোডাক্ট যদি কিনতে চায় তা সেই ক্ষেত্রে এখান থেকে 2টা প্রোডাক্টের একটা প্রোডাক্টের দাম যে 1200 টাকা, 2টার দাম 2400 চলে আসছে সাবটোটাল। এখন ধরেন এখান থেকে এই যে চেক আউট, আমরা এখান থেকে যদি এই যে কাস্টমাররা চেক আউট করে তখনই তাদের পেমেন্টের অপশনটা দিতে বলবে। বাস এখানে চেক আউট আসার পরে এই যে এখানে ধরেন যে কি করতে হবে, এখানে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, তো এটার পরে এখান থেকে ধরেন যে এই যে এখান থেকে যে ডেলিভারির বিষয় আছে, শিপ না পিক আপ, তারপর এখানে যে শিপিং যে অর্ডার অ্যাড্রেসের যে বিষয়গুলো আছে এই অ্যাড্রেস গুলো এখানে ফিল আপ করতে হবে। তারপরে ধরেন এখানে যে এই যে ধরেন আমাদের পেমেন্টের অপশনটা, এই যে শিপিং অপশনের কিন্তু এটা ফ্ল্যাট রেটার দেওয়া আছে, কিন্তু এই যে পেমেন্টের অপশনটা কিন্তু এখানে ধরেন যে কি এরকম দেখাচ্ছে, কারণ পেমেন্টের কোনো বিষয় আমরা সেট করি নাই। সেট করে নেই বলে দেখাচ্ছে দেয়ার আর নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল, কোনো পেমেন্ট মেথড আমাদের অ্যাভেলেবল না। তো এটা আমাদের অ্যাভেলেবল করতে হবে। করার পরে লাস্টে যখন এখান থেকে বিষয়গুলো সেট করে প্লেস অর্ডার করবে, বাস তখনই এখানে যে পেমেন্ট দেখা করবে সেই পেমেন্টের মেথডের মাধ্যমে কি করবেন, আপনার পেমেন্টটা কাস্টমারের কাছে আপনারা পেয়ে যাবেন, এবং কাস্টমাররা কি করতে পারবে, তাদের এই প্রোডাক্টটা তারা এইভাবে অর্ডার করতে পারবে পেমেন্ট ক্লিয়ার করার মাধ্যমে। তো এইটা হচ্ছে আমাদের বিষয়টা। তো এখান থেকে আমরা যদি আবার একটু ব্যাকে আসি, ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে কিন্তু এই যে এখান থেকে যাওয়া ছাড়া যদি এখানে কাস্টমাররা এই যে এখানে ইমেজের মধ্যে ক্লিক করে, এখানে ক্লিক করে কিন্তু তারা এই প্রোডাক্টের বিষয়গুলো দেখতে পারবে। এখান থেকে এই যে প্রোডাক্ট টাইটেল, এখানে যে প্রাইস, এটা ছিল অরিজিনাল প্রাইস, এটা ছিল সেলস প্রাইস, তারপরে এটার এই যে ডিসক্রিপশনটা প্রোডাক্টের, আরো বিষয়গুলো এগুলো দেখতে পারবে। দেখার পরে তারপরে অ্যাড টু কার্ট করতে পারবে, কয়টা প্রোডাক্ট করবে সেটা এখান থেকে দেখে অ্যাড টু কার্ট করতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে প্রোডাক্টের এই বিষয়টা। তো এখন ধরেন আমরা তো এটা এখান থেকে দেখলাম প্রোডাক্টের অ্যাড করার পরে এখানে আমাদের এই যে পেমেন্টটা কিভাবে এখান থেকে করতে হবে, কিন্তু এই পেমেন্টের অপশনটা এখন আমরা অ্যাড করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমরা আমাদের এই যে এখান থেকে আমাদের সেটিং অপশন আমরা চলে যাই। তাহলে আমরা ই কমার্স থেকে আমরা যে সেটিং, আমরা সেটিং এ ক্লিক করি, বা সেটিং ক্লিক করার পর আমরা পেমেন্ট আসি। এখান থেকে আমাদের পেমেন্ট আসার পরে এখন বর্তমানে যে পেমেন্ট আছে, যেমন আমরা এগুলো যদি এখান থেকে অন করে দিই, যেমন আমরা এখানে যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, ধরুন আমরা এটা অন করে দিলাম, এখান থেকে এই যে ব্যাংক ট্রান্সফার অন করে দিলাম। তাহলে এখান থেকে এই ব্যাংক ট্রান্সফার এই বিষয়টা আমরা এই যে ফিনিশ সেটআপে যাই, বাস ফিনিশ সেটআপে যাওয়ার পরে এটা বর্তমানে ইনেবল করা আছে ব্যাংক ট্রান্সফার, তাহলে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো এটা ডিসক্রিপশনে যেখানে যা লেখা আছে আপনি তাই রাখতে পারেন, বা আপনি নিজের মতো করে ডিসক্রিপশন লিখতে পারেন। তাছাড়া এখানে ইনস্ট্রাকশনটা কিভাবে, এখানে কিভাবে কাস্টমাররা আপনার ব্যাংকে তারা পেমেন্টটা করবে সেটা ইনস্ট্রাকশন আপনি দেখাইতে পারেন এখানে। বাস তারপরে অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দেখাতে পারেন, অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের নাম কি, শর্ট কোড, তারপরে এখানে এই যে এগুলো আছে এগুলো দেখাই দিয়ে, সুইফট কোড নাম্বার এগুলো দেখাই দিয়ে লাস্টে আপনার সেভ চেঞ্জে ক্লিক করতে পারেন। তো আপনি যদি ব্যাংকের মাধ্যমে আপনি কি করতে চান, পেমেন্ট নিতে চান, তো এইটাই সেই বিষয়টা। তো এখান থেকে ধরেন আমরা ধরেন এটার পরে এখান থেকে ধরেন আমরা কি করবো, এটা আমরা এখান থেকে ধরেন করার পর আবার আমরা পেমেন্টে চলে আসি।
বাস আসার পরে এটা তো আমাদের এখানে অন করা আছে, আমাদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা অন করে দিয়েছে। কিন্তু এখন যদি আমরা ধরেন এখানে চলে আসি আমাদের স্টোরে, আসার পরে যদি আমরা একটা রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পরে এখান থেকে কাস্টমাররা যদি প্রোডাক্টটা দেখার পরে এখন যদি তারা এখানে কি করতে চায়, মানে তারা অ্যাড টু কার্ট, মানে এখানে প্রোডাক্টটা এখানে পারচেজ করতে চায়, তাহলে অ্যাড টু কার্টে ক্লিক করলো। বাস করার পরে এখান থেকে তারা এই যে চেক আউট, তারা এখন চেক আউট করবে। কয়টা প্রোডাক্ট আছে? 3টা। ধরুন এখন 3টা না নেয়, তারা ধরুন এখানে কি করবে, একটা প্রোডাক্ট নেবে। তাহলে একটার দাম তারা এই যে কত 1200 টাকা দিবে, তারা এখান থেকে চেক আউট করবে। তাহলে চেক আউট করলে এখান থেকে কাস্টমাররা যখন এখান থেকে এই যে বিষয়গুলো তারা ফিল আপ করার পরে তারা যদি এই যে নিচে এখানে তারা পেমেন্টটা আসে, তাহলে পেমেন্ট অপশনের মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এখানে কি বলছে যে মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইন আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ ইউজ অর্ডার দ্য পেমেন্ট রেফারেন্স, ইউর অর্ডার উইল বি শিপড আনটিল দ্য ফান্ডস হ্যাভ ক্লিয়ার্ড ইন আওয়ার অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে ধরেন এই যে পেমেন্টের অপশনটা ব্যাংক ট্রান্সফার এই বিষয়টা তারা বলছে, তো আমাদের তো এখানে কোনো কিছু আমরা সেট করি নাই, এখানে জাস্ট এটা অন করা আছে। তো এখান থেকে কিন্তু এইভাবে বিষয়টা দেখাচ্ছে এখানে। বাস এখন ধরুন আমরা এইটার পরে যদি এখন ধরুন আমরা এই যে এটা সেট করে দেই, ধরুন এখান থেকে আমরা ক্যাশ অন ডেলিভারি এটা আমরা অন করে দেই, ক্যাশ অন ডেলিভারি অন করে দিলাম। করার পর সেম ভাবে এটা ফিনিশ সেটআপ আছে, এটা সেটআপ গুলো আপনারা করে নেবেন। তো আমরা ফিনিশ সেটআপে যাই, বা যাওয়ার পরে এখান থেকে এটা ইনেবল করলাম। তারপর ডিসক্রিপশন যা আছে তাই রাখতে পারেন, বা আপনারা এখানে লিখতে পারেন, ইনস্ট্রাকশন দেখাইতে পারেন। তারপরে সিলেক্ট এখানে শিপিং মেথডটা কিভাবে হবে সেটা আপনি দেখাইতে পারেন এখানে। তাহলে এখানে ধরুন আমরা ফ্ল্যাট রেট এটা দেখাই দিলাম, বা দেখানোর পরে সেভ চেঞ্জে ক্লিক করি। বাস এটা আমাদের সেভ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমরা এখানে এসে স্টোরে এসে আমরা একটা রিলোড দিই, রিলোড দিয়ে দেখি এখন এটা কিভাবে দেখায় পেমেন্টটা। বাস রিলোড দেওয়ার পরে এখন ধরেন এখান থেকে ধরেন আমরা ওদের নিচ দিকে আসি, এই যে এখানে নিচ দিকে আসার পরে কিন্তু আমাদের এখান থেকে এই যে পেমেন্ট অপশনের মধ্যে ব্যাংক ট্রান্সফারের পর এই যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। তাহলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, তাহলে এখানে কি করতে হবে, পে করতে হবে এখানে যে ডেলিভারির উপর ক্যাশ পেমেন্ট করতে হবে। তো এটা চলে আসছে এখানে। তারপর এখন এগুলো বাদ দিয়ে আমরা পেমেন্ট আসার পরে বলছি আমরা বিকাশ, নগদ আর আমরা রকেট, এটা আমরা এখানে সেট করবো। সেই ক্ষেত্রে আমাদের বলছি প্লাগইনস আমাদের এখানে ইনস্টল করতে হবে। তাহলে আমরা একটু নিচ দিকে আসি, আসার পরে আমরা এই যে প্লাগইনসে চলে আসি, আমরা অ্যাড নিউ প্লাগইনসে যাই। বাস অ্যাড নিউ প্লাগইনস আসার পরে আমরা এখান থেকে প্লাগইন সার্চ করতে হবে। যদি আমি ধরুন এখানে লিখি বিকাশ, বাস বিকাশ লেখার সাথে সাথে এখানে কিন্তু আমার এই যে বিকাশে পেমেন্ট করার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে, তো আমরা এটা নিতে পারি। তো এখান থেকে ধরেন এটার পরে আমরা যদি এখানে নিচ দিকে আসি, এই ধরুন এখানে কিন্তু বিকাশের বিষয় দেওয়া আছে, তার সাথে আরো নিচ দিকে আসলে আরো দেওয়া আছে। তো এখান থেকে আমরা নেক্সট যে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর ডাব্লিউসি মানে কমার্স, তো এখান থেকে এই জিনিসটা এখান থেকে নিতে পারেন। কিন্তু আমরা যদি চাই যে এগুলা ছাড়া এখানে একসাথে আমরা কি বিকাশ, রকেট, নগদ তিনটা একসাথে নেওয়ার জন্য, তা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এটা থেকে নিতে পারি। এই যে দেখেন এখানে সফটেক আইটি, বিকাশ, রকেট, নগদ, এই তিনটা আমরা একসাথে নিতে পারি। তো তিনটার আপনার ডিটেলস দেখতে গেলে এই যে মোর ডিটেলসে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার পর এই ডিটেলসটা আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে এই তিনটা রিটা কি আপনি এখান থেকে এই যে এসে আপনি এখান থেকে বিষয়গুলো দেখে পারতেন, রিভিউগুলো কি, তারপর অন্য বিষয়গুলো আপনি করে নিতে পারেন। করার পরে লাস্টে আপনি ইনস্টল করতে পারেন। তো এখান থেকে আপনি যদি এখানে বিকাশ লেখা স্যার, আপনি যদি মনে করেন এখানে লেখেন নগদ লেখেন, নগদ লেখলে কিন্তু এখানে নগদের যে আপনার আলাদা আলাদা যে আপনার যে পেমেন্টের ইগুলা আপনার প্লাগইনস গুলো পাশাপাশি এই যে একসাথে এই যে তিনটা এইভাবে চলে আসে। নগদ লিখলে রকেট লিখলে চলে আসবে। তো এখান থেকে এই যে নগদ পেমেন্ট গেটওয়ে আরো আসলে দেওয়া আছে। এইভাবে আপনার বিকাশ, নগদ, আপনার রকেট আলাদা আলাদা ইনস্টল করতে পারেন, বা তিনটা একসাথে আপনি ইনস্টল করতে পারেন। আমি ধর তিনটা একসাথে ইনস্টল করবো, তা সেই ক্ষেত্রে এই যে প্লাগইনসটা আমি নিব, সফটেক আইটি, বিকাশ, নগদ, এটা আমি নিব। তো এটা এখান থেকে ধরুন এটা লাস্ট আপডেট হয়েছে করতে এটা আপনি দেখে নিতে পারেন। লাস্ট আপডেট 2 মাস আগে লাস্ট আপডেট হয়েছে, তো এটা তারপরে রিভিউ কত দেখে নিতে পারেন। বাস এটা আমাদের ভালো একটা প্লাগইনস, ধরুন এটা আমরা নেই। বাস এখন আমরা ইনস্টল নাও ক্লিক করে আমরা এই তিনটা একসাথে এখানে ইনস্টল করি। বাস আমাদের এখানে সফটেক আইটি, বিকাশ, রকেট, নগদ আমাদের এই প্লাগইনস ইনস্টল হয়ে গেল। হওয়ার পর আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে এখন আমাদের এই প্লাগইনসটা এখানে আমাদের কি হয়ে গেল, আমাদের অ্যাক্টিভেট হয়ে গেল। একটু সময় নিচ্ছে, বাস অ্যাক্টিভেট হয়ে গেল। আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভেট হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে আমাদের প্লাগইনসে চলে আসি, মানে আমাদের ইয়াতে সেটিং এ চলে আসি, আমরা এই যে আমাদের সেটিং এ যাই এখন আবার, বা সেটিং এসে আমরা পেমেন্টে যাই। পেমেন্টে গেলে দেখবেন আমাদের এখানে কিন্তু নগদ, বিকাশ, রকেট চলে আসছে।
বাস এই দেখেন আমাদের কিন্তু এখানে এই যে চলে আসছে আমাদের বিকাশ, রকেট, নগদ, এই তিনটাই কিন্তু এখানে জিনেবল হয়ে চলে আসছে। তাহলে আমাদের এখান থেকে অ্যাক্টিভেট করার সাথে সাথে এই তিনটা এখানে আমাদের কি হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে তিনটা অন হয়ে গেছে। বাস অন হওয়ার পরে এই তিনটা অন হওয়ার পর এখন যদি মনে করেন আমরা আমাদের স্টোরে যাই, স্টোরে গিয়ে কিন্তু আমরা এই বর্তমানে এই জায়গায় আছি, তো এখানে আছি। এখন যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে দেখবেন যে আমাদের কিন্তু ওই যে নিচে কিন্তু আমাদের পেমেন্টের অপশনগুলো চলে আসছে। আমরা নিচ দিকে গেলে আসার পরে কিন্তু আমাদের এখানে আছে পেমেন্ট অপশনের মধ্যে যে ব্যাংক আর ক্যাশ অন ডেলিভারি এই দুইটাই আছে, কিন্তু আমাদের বিকাশ, নগদ, রকেট এখানে কিন্তু আসে নাই। তাহলে যদি এখানে না আসে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের এই যে এখান থেকে আমরা একটু উপর দিকে চলে আসবো। আমরা একটু উপর দিকে আসার পরে আমাদের এই যে এখানে পেজে গিয়া আমরা যদি এখানে একটু আমরা অল পেজে যাই, আমরা এটা আলাদা নতুন ট্যাবে আমরা এখানে অল পেজটা ওপেন করি। বাস ওপেন করার পরে এই যে আমাদের এখানে যে চেক আউট যে পেজটা আছে, এই পেজটা আমরা এখান থেকে এডিটে যাব। চেক আউট পেজটাকে আমাকে একটু এডিট করতে হবে। এখন এই পেজটাকে আমরা এডিট করার জন্য কি করতে হবে, এখান থেকে ধরুন প্রথমে আমরা এখান থেকে এই যে ভিতরের যে বিষয়গুলো ডাটাগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে ধরুন যে ক্লিক করি, বাস আমরা এখানে এই যে বাইরে একটু ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমরা এই যে এখানে ক্লিক করলাম। এখন ধরুন এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করে আমরা এগুলা সমস্ত বিষয়গুলো ডিলিট করে দিলাম। এখন এখানে এই যে শুধু পেজের নামটা চেক আউট থাকবে। আর আমরা এখানে কি টাইপ করব, আমরা এই যে থার্ড ব্র্যাকেট স্টার্ট আর ক্লোজ করার পরে আমরা এটার ভিতরে লিখবো ও কমার্স আন্ডারস্কোর দিয়ে কি লিখবো, আমরা ও কমার্স আমরা লিখবো কি চেক আউট। আমরা এখানে লিখবো কি ও কমার্স আন্ডারস্কোর চেক আউট। এটা লেখার পর আমরা সেভ করব। বাস এখান থেকে আমাদের সেভ হচ্ছে। বাস এখান থেকে কিন্তু আমাদের এটা সেভ হয়ে গেল। এই যে এখান থেকে সেভ হওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে আমরা চেক আউটে চলে আসি, এখানে আসার পরে এখন যদি আমরা একটু রিলোড দিই তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের বিকাশ, নগদ, রকেট চলে আসছে। আমরা রিলোড দেই, বাস রিলোড দিলাম। এখন ধরুন কিন্তু আমাদের এই যে এখানে ধরুন পেজের মধ্যে কিন্তু এখানে ধরুন এই যে চলে আসছে। তাহলে এখানে এই যে এখানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এই যে ক্যাশ অন ডেলিভারি, তারপর ধরুন আমাদের এই যে বিকাশ, রকেট, নগদ এই তিনটা পেমেন্ট কিন্তু চলে আসছে। এখানে চলে আসলো। আমরা এই যে বিকাশে যাই, এই যে বিকাশে চলে আসছে, এখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি এখানে বিষয়টা দেখাই দিবেন। আপনার যদি এটা না আসে তাহলে এই যে আপনার এই যে চেক আউট পেজে যাই আপনি এখান থেকে এই নিচের বিষয়গুলো ডিলিট করে দিয়ে এখানে যে ও কমার্স আন্ডারস্কোর চেক আউট লেখা দিবেন। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এখান থেকে ধরুন আমরা আবার এখানে অল পেজে চলে আসি। বাস এখান থেকে আমরা চলে আসলাম অল পেজে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে তো এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা যদি এখানে যাই বিকাশ, নগদ পেমেন্টের যে বিষয়টা আছে সেটা ধরুন আমরা তো এখানে দেখাইলাম যে কিভাবে এখানে নিয়ে আসতে হয়, কিন্তু এটার মধ্যে আমাদের কিছু এখানে যে আমরা সেট আপ করতে পারি, মানে কিছু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। যে বিকাশের মধ্যে আপনি এই যে ম্যানেজে যাবেন, এটা অন করা থাকবে, থাকার পরে যে ম্যানেজে গিয়ে আপনি এখান থেকে ইগুলা চেঞ্জ করে দিবেন। যে কিরকম চেঞ্জ করতে পারেন, এখান থেকে তো এগুলো আমাদের টাইটেল যা আছে তাই থাকলো। তারপরে যে ডিসক্রিপশনটা এখানে যা আছে তা রাখতে পারেন, বা আপনি নিজের মতো করে ডিসক্রিপশনটা আপনি লিখতে পারেন যে এখানে কিভাবে মানে কোনটার পরে কোন কাজগুলো করতে হবে সেটা আপনার ডিসক্রিপশন এখানে নিজের মতো সেট করে দিতে পারেন। তারপর এখানে এই যে অর্ডার স্ট্যাটাসটা এখানে কি হোল্ড দেওয়া আছে ডিফল্ট, আপনি চাইলে এখান থেকে এটা প্রসেসিং বা পেন্ডিং পেমেন্ট বা কমপ্লিট আপনার যে রয়েছে আপনি দেখাতে পারেন। আমি অন হোল্ডে রাখলাম। তারপরে বিকাশ নাম্বারটা এখানে দেখাই দিবেন। আমি আমার বিকাশ নাম্বারটা দেখাই দিচ্ছি, আপনার বিকাশ নাম্বারটা দেখাই দিবেন। এটা কি এজেন্ট না পার্সোনাল সেটা আপনি দেখাতে, এজেন্ট দেওয়া আছে ডিফল্ট, আমি তো কি দেখাই দিলাম যে এটা পার্সোনাল নাম্বার। তো আপনি এইভাবে বিষয়গুলো দেখাই দিবেন। তারপর এখানে বিকাশের আপনার চার্জ এখান থেকে ধরেন যে যে বিকাশ যখন পেমেন্ট করবে কাস্টমাররা তখন তাদের কি করতে হবে, যে এখানে যে সেন্ড মানি করার সময় একটা চার্জ কাটবে। চার্জটা করতে এই যে 1.85 এখানে কাটবে তাদের ওই যে যে প্রোডাক্টের যে প্রাইস থাকবে তার সাথে আপনার এক্সট্রা 1.85 এই টাকাটা ধরেন যে মানে চার্জিং কাটবে যদি আপনি অ্যাড করে দেন। তাহলে ধরেন আমরা অ্যাড করে দিলাম। তারপরে ইনস্ট্রাকশন বিষয়গুলোকে এই লেখা আছে, চাইলে আপনার নিজের মতো ইনস্ট্রাকশন করে দেখাইতে পারেন। তারপর আরো বিষয় দেওয়া আছে যেমন আপনার বিকাশ করার সময় আপলোড কিউআর কোড ইমেজ, কিউআর কোডের ইমেজ দেখাতে পারেন। বর্তমানে কিন্তু এখানে গেলে কিন্তু এই বিকাশ আমরা যদি যাই এখানে গেলে ধরেন যে কিন্তু এখানে কিউআর কোডের কোনো ইমেজ নাই, এই যে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা যদি এখানে যাই এই চুজ ফাইলে গিয়ে আমরা এই ইমেজটা দেখাই দিই, ইমেজটা আমার মাই ডকুমেন্টের মধ্যে এই যে এখানে বিকাশের কিউআর কোড ইমেজটা দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। এই যে ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি সেভ চেঞ্জে ক্লিক করি, বা সেভ চেঞ্জে ক্লিক করে বাস এখন যদি মনে করেন আমরা এখানে সেটা রিলোড দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ইমেজটা। বা রিলোড দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে কিউআর কোড ইমেজটা। বিকাশে গেলে এই যে এখান থেকে ধরুন এই যে কিউআর কোড ইমেজটা চলে আসছে। এইগুলো বিষয়গুলো আপনারা দেখাইতে পারেন এইভাবে।
বাস দেখানোর পরে দেখেন এখানে যে বিকাশের মধ্যে যে এলাকাগুলো আছে কি কি বিষয় লেখা আছে, তারপরে ইমেজ, তাছাড়া এই যে এখানে বিকাশের নাম্বারটা দিচ্ছি পার্সোনাল নাম্বার, এই যে পার্সোনাল নাম্বারটা বিকাশ নাম্বার দিয়ে ট্রানজাকশন আইডি দিয়ে এখান থেকে কাস্টমাররা ধরেন বিকাশের মাধ্যমে অর্ডার তারা প্লেস করতে পারবে। এইভাবে বিষয়গুলো সেট করতে সেম ভাবে এই রকেট নগদের মধ্যে এই বিষয়গুলো আপনারা দেখাই দিবেন। এখানে যে আমরা এটা দেখানোর পরে এখন যদি আবার পেমেন্ট আসি, বাস পেমেন্ট আসার পরে এখান থেকে যে এই যে বিকাশ যেভাবে করছে সেম ভাবে এই যে নগদে বা রকেটে যাবেন। আমি ধরুন এই যে নগদে যাই, বাস নগদ এখানে যাওয়ার পরে এই যে নগদের মধ্যে নগদ পেমেন্ট, নগদের টাইটেল, তারপর ডিসক্রিপশন কি দিবেন সেগুলো দিয়ে দিতে পারেন। তারপরে এই যে অন রোল, প্রসেসিং না পেমেন্ট না কমপ্লিট কোনটা দিবেন সেটা দেখাই দিবেন। তারপরে আপনার নগদের নাম্বারটা দিবেন, নগদের নাম্বারটা আমি নগদের নাম্বার দিলাম, এটাকে এজেন্ট না পার্সোনাল দেখাই দিবেন। বাস তারপর এখান থেকে এটা যদি চার্জ যদি কাটতে চাই তাহলে চার্জটা দেখাই দিবেন, আমি চার্জ দেখাই দিলাম। তারপর রেজিস্ট্রেশন গুলো কিভাবে কাজ করবে এখানে দেখাই দিয়ে লাস্টে এই যে নগদের কিউআর কোড, আমি যখন বিকাশে থেকে সেম ভাবে আপনার নগদের কিউআর কোডটা দেখাই দিবেন। দেখা দিয়ে এই সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করবেন, মানে যেগুলো করবেন এখানে সেভ করতে হবে, বা সেভ না করে থাকবে না তো সেভ করবেন। বাস এই যে হয়ে গেল নগদেরটা। তো এখান থেকে তো আমি যা করলাম, এখন যদি এখানে রিলোড দেই, রিলোড দিলে আমি নগদের বিষয়গুলো এখানে দেখতে পারবো। আচ্ছা এখন যদি আমি এখানে এই যে নগদে যাই, এই যে নগদে গেলাম, এই যে নগদে ক্লিক করার পরে এখান থেকে নগদের মধ্যে আমি যেটা সেট করে দিলাম, এই যে ধরুন এখানে নগদ পার্সোনাল নাম্বার, বাস এখানে আপনি কিউআর কোডটা আমি দিলে কিন্তু সেটা এখানে চলে আসতো। বাস এখন তো এইভাবে আপনি সেট করতে পারেন। আমরা আবার পেমেন্ট আসি, পেমেন্ট আসার পরে কিন্তু নগদের মতো করে আপনি রকেট বা অন্য আপনার যে কোনো আপনার পেমেন্ট গেটওয়ে থাকতে এখন সেভাবে আপনার দেখা দিলে আপনার ই কমার্স স্টোরের মধ্যে সেই পেমেন্টের বিষয়টা এখানে চলে আসবে। আসলে কাস্টমাররা যখন আপনার প্রোডাক্টটা তারা পারচেজ করবে তখন তারা আপনার এখান থেকে এই যে আপনার কাস্টমারের নেম, তারপরে এই যে এখানে ধরেন এই যে লাস্ট নেম, এই যে স্টেট অ্যাড্রেস, এখানে এই যে আরো বিষয় দেওয়া আছে এগুলো ফিল আপ করবে। বাস এখানে করার পরে এখানে ধরেন যেগুলো ফিল আপ করার পরে তারপরে তারা যে পেমেন্ট করবে এখানে যে প্রোডাক্ট করা নেবে এগুলো দেখানোর পরে লাস্টে তারা এখান থেকে যে পেমেন্টের মাধ্যমে করবে সেটা ক্লিয়ার সেটা সিলেক্ট করে দেয়া, তারা এখান থেকে বিষয়গুলো ফিল আপ করে অর্ডার করে প্লেস অর্ডার ক্লিক করে তারা পেমেন্টটা ক্লিয়ার করে এই প্রোডাক্টটা তারা আপনি অর্ডার করতে পারে। তো এই সে বিষয়টা এখানকার। তাহলে এইভাবে আপনি এখানে পেমেন্টের বিষয়গুলো আপনি দেখাতে পারেন, যেটা আমি দেখাতে এইভাবে বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন, বাস আপনি দেখবেন তাইলে আপনার হয়ে যাবে। বাস এই যে আমরা এখানে তাহলে পেমেন্টের বিষয়টা জানলাম, এখানে কিভাবে আমাদের ই কমার্স স্টোরের মধ্যে আমরা এই পেমেন্ট সেটিং এর বিষয় করতে পারি। বাস আমরা এখন পেমেন্টের বিষয় জানার পর এখন আমরা চলে যাব অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, আমরা এই সেটিং এ ক্লিক করব। বাস অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির মধ্যে আসার পরে তো এখান থেকে এটার মধ্যে কি আছে যে এখানে ধরেন আপনার যে অ্যাকাউন্টস প্রাইভেসির মধ্যে প্রথম আছে এখানে চেক আউট। তো এখানে এই চেক আউটের মধ্যে এখান থেকে যে কাস্টমাররা কি করবে এই যে চেক আউট করবে এখান থেকে, তো সেই ক্ষেত্রে কি এখানে ধরো যে এই কাস্টমাররা এখান থেকে ধরো অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া তারা এখান থেকে চেক আউট করতে পারবে কিনা। তো চেক আউট এখানে যদি এই যে টিক মার্ক দেন ইনেবল গেস্ট চেক আউট, মানে এখানে তারা অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া যখন তারা কোনো প্রোডাক্ট পারচেজ করবে তখন তারা যাতে আপনার এই ইয়ার মধ্যে স্টোরের মধ্যে মানে তারা কোনো অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া একটা গেস্ট হিসেবে তারা কি করতে পারে প্রোডাক্টের অর্ডার করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আপনার এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দেন তাহলে এই গেস্টের চেক আউট হিসেবে তারা কি করতে হবে তার অ্যাকাউন্ট তৈরি করা ছাড়া প্রোডাক্ট পারচেজ করতে পারবে। এই যে লেখছে অ্যালাউ কাস্টমার টু চেক আউট উইথ অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ছাড়া তারা কি করতে পারবে এখানে চেক আউট করতে পারবে। আর এই যে নিচেরটা দেওয়া আছে এখানে ইনেবল লগ ইন ডিউরিং চেক আউট, তো চেক আউটের সময় কি এখানে লগ ইনটা তাদের করতে হবে। তা সেই ক্ষেত্রে যদি ইনেবল করে দেন তাহলে তাদের চেক আউটের সময় লগ ইন করতে হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে এখানে ধরুন আসলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে এখানে কি বলছে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এটা দিলে আপনি এখানে এই যে যে অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে কাস্টমারদেরকে। সেই ক্ষেত্রে এই যে ডিউরিং চেক আউট এটা আমরা দিয়ে দিই, তাহলে চেক আউটের সময় কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দ্য অর্ডার। তাহলে অর্ডার প্লেস করার পূর্বে কি করতে হবে কাস্টমারদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটা অর্ডার মানে প্লেস করার আগে কাস্টমারদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দুইটা টিক মার দেই। সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন, অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশনের মধ্যে এই যে এখানে বলছে কি রিকমেন্ড করছে কি ইউজ ইমেল অ্যাড্রেস এস অ্যাকাউন্ট লগইন। অ্যাকাউন্ট লগইন করার সময় রিকমেন্ড করছে কি এখানে আমাদের যে ইমেলটা দিতে হবে। তারপরে বলছে যদি এটা আনচেক করে দেওয়া হয়, এটা যদি আনচেক করে দিলে কি হবে ইফ আনচেক কাস্টমার উইল নিড টু সেট ইউজার নেম ডিউরিং অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো অ্যাকাউন্ট তৈরির সময় যদি এটা আনচেক করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কাস্টমার অ্যাকাউন্ট তৈরির সময় ইউজার নেমটা সেভ করার প্রয়োজন, এটা বলছে। তারপরে বলছে সেন্ড এখানে পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক রিকমেন্ডেড। তাহলে এখানে কি এখানে বলছে যে রিকমেন্ড করছে কি যে পাসওয়ার্ড এখানে সেট করার জন্য যে এখানে যে তারা কি করবে একটা লিঙ্কের বিষয় দিবে এই বিষয়টা বলছে। তারপর নিউ কাস্টমার রিসিভ অ্যান ইমেল টু সেট আপ দেয়ার পাসওয়ার্ড, নতুন কাস্টমার যারা থাকবে তারা তো পাসওয়ার্ডটা যখন সেট করবে তাদের কি করবে ইমেলে একটা
তারা একটা ইমেল রিসিভ করতে পারবে। তা এই বিষয়টা বলছে এখান থেকে এগুলা এই ডিউরিং চেক আউটের সময় অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে এই ইমেল বা এখানে যে ইউজার নেম তারপরে পাসওয়ার্ডের বিষয়গুলো কি হবে সেগুলো টিক মার্ক দিলে এইভাবে কাজগুলো করবে। তারপর এখান থেকে যদি আমরা এই যে এটা দেখাই দিই যে এখানে মাই অ্যাকাউন্ট পেজ, তো এখান থেকে মাই অ্যাকাউন্ট পেজ আমরা এটা উঠা দিয়ে এই যে মাই অ্যাকাউন্ট পেজ এটা ধরে রাখলাম। অ্যাকাউন্ট পেজের মধ্যে গেলে এখান থেকে এই যে ডিউরিং চেক আউটের মতো একটা অ্যাকাউন্ট পেজ থাকবে। সেই অ্যাকাউন্ট পেজ থেকে কাস্টমাররা কি করবে তাদের অ্যাকাউন্ট তৈরি করবে সেম ভাবে এই যে চেক আউটের বিষয়গুলো যেভাবে সেম ভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য মাই অ্যাকাউন্ট পেজে যায় তার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে ইমেল বা ইউজার নেম বা পাসওয়ার্ড গুলো দেয়া তার অ্যাকাউন্ট তৈরি করে তারপরে তারা প্রোডাক্টের অর্ডার করতে পারবে। তো এই বিষয়গুলো আপনি একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার স্টোরের মধ্যে আপনি এখান থেকে যে এই অ্যাকাউন্টের আপনার এখানে এই বিষয়গুলো সেট করতে চান। এখান থেকে ধরুন আমি এখান থেকে ধরুন এইভাবে রাখলাম বা আমি যেটা রাখলাম বাস আপনি আপনার নিজের মতো করে সেট করে দেবেন। তারপর এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন নেই, প্রাইভেসি পলিসি এখানে যা আছে আমরা যেভাবে আছে সেভাবে রাখবো। রাখার পর লাস্টে সেভ চেঞ্জে ক্লিক করবেন। বাস তাহলে আমাদের অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির বিষয়গুলো হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের এখানে ইমেলের বিষয়। বাস এখানে ইমেলে যায় এখান থেকে কিন্তু আমাদের ইমেলের যে বিষয়গুলো আসবে আমাদের এই ইয়া থেকে স্টোর থেকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিফল্ট সেট করা আছে, কিন্তু আমরা তার নিজের মতো করে একটু কাস্টমাইজ করতে পারি। যেমন এখান থেকে এই যে নিউ অর্ডার, তাই নতুন করে যদি কোনো পণ্যের অর্ডার করে কাস্টমার তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, আর সেটা কোন ইমেলে আসবে এই যে ইমেলটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে এই যে নতুন করে কোনো অর্ডার করলে বা অর্ডার ক্যান্সেল করলে বা অর্ডার ফেল করলে তো এই তিনটা বিষয় করলে কিন্তু এখন আপনি যেহেতু আপনার স্টোরের আপনি অ্যাডমিন থাকবেন সেই ক্ষেত্রে এই তিনটা বিষয় করলে আপনি অ্যাডমিন হিসাবে আপনার কাছে আপনার ইমেলের মধ্যে কি আসবে নোটিফিকেশন চলে আসবে। কিন্তু এছাড়া এই তিনটা ছাড়া এই যে বাকি যে বিষয়গুলো আছে যেমন অর্ডার অন হোল্ড, প্রসেসিং অর্ডার, কমপ্লিট অর্ডার, রিফান্ডিং অর্ডার, তো এই যে বিষয়গুলো কখন কাজ করবে এগুলো কাজ করবে ধরুন যে আপনার যে কাস্টমারের কাছে এগুলো নোটিফিকেশন যাবে, মানে এগুলো না যখন কোনো কিছু সমস্যা দেখা দেবে বা কোনো কিছু হবে তখন এইটার তথ্যগুলা মানে নোটিফিকেশনটা কে পাবে কাস্টমার হবে। এটা কিন্তু অ্যাডমিন হিসেবে আপনি পাবেন না, এই যে আপনার এটা আপনারটা অ্যাডমিনেরটা আর এগুলো এসে সরাসরি লেখা আছে কাস্টমার। তো এই কাজগুলো যখন করবে তখন এখানে কাস্টমারের কাছে নোটিফিকেশন যাবে। তো এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে। কিন্তু আপনি চান যে এখানে কোনো বিষয় একটু আপনি চেঞ্জ করতে, যেমন আপনি যদি এই যে নিউ অর্ডারের ক্ষেত্রে আপনি এখানে ম্যানেজে যান বা যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি একটু ম্যানেজ করতে পারেন কি আপনি রিসিপিয়েন্ট ইমেল আপনি এটার জায়গায় আপনি অন্যটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে চাইলে এই সাবজেক্টের মধ্যে এখানে কি একটা সাইডের টাইটেল আসবে, তারপরে নিউ অর্ডার অর্ডারের নাম্বারটা দেখাবে, তো এই সাবজেক্টের মধ্যে এটা আসবে। এখন আপনি চান যে এগুলো একটু চেঞ্জ করতে পারেন। তারপরে ইমেল থ্রেডিং এখানে তাই থাকবে। এডিশনাল কন্টেন্টের মধ্যে যে কনগ্রাচুলেশন অন দ্য সেল, তো এই লেখাটা বাদ দিয়ে আপনি চাইলে অন্য নিজের মতো কিছু লিখতে পারেন। তারপরে এখানে ইমেল টাইপটা HTML না প্লেন না কি থাকবে সেটা দেখাইতে পারেন। তো দেখানোর পর লাস্টে সেভ চেঞ্জে ক্লিক করবেন। বাস আপনি যদি এখানে কোনো কিছু এডিট করতে চান তাহলে এখানে আমি করবো না, এখানে যা আছে আমি তাই রাখবো। আবার ধরেন আমি ইমেলে চলে আসি, বাস এখানে ইমেলে আসার পরে এইভাবে কিন্তু আপনার ম্যানেজ এইভাবে বাকি বিষয়গুলো করতে পারেন। তারপর এখান থেকে এগুলো যা আছে আমরা এখান থেকে তাই রাখবো। এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ না করে লাস্টে আপনি কোনো কিছু চেঞ্জ করলে সেভ চেঞ্জে ক্লিক করবেন। বাস তাইলে আমরা ইমেলের পরে এবার আমরা যদি ইন্টিগ্রেশন আসি, বাস ইন্টিগ্রেশন আসলে কিন্তু এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে যা আছে তাই থাকবে। আমরা সাইট ভিজিবিলিটি চলে আসি, বাস সাইট ভিজিবিলিটি আসার পরে আমাদের এই যে সাইটটার এটার ভিজিবিলিটিটা এখন ধরুন এখানে কি আছে কামিং সুন, মানে সাইটটা আমাদের এখনো কমপ্লিট হয় না, সাইটটা আমরা মাত্র তৈরি করতেছি, মানে স্টোরটা আমরা তৈরি করতেছি। তো সেই ক্ষেত্রে এখানে এই যে ডিফল্ট কিন্তু কামিং সুন, তো এই কামিং সুনের মধ্যে এখানে অ্যাপ্লাই টু স্টোর পেজ অনলি, তাহলে আমাদের কি যে এখানে স্টোরের পেজটা শুধু আমাদের এখানে কি যে শুধু এটা ধরেন যে কি যে এটা যে স্টোরটা আমাদের এখনো মানে কমপ্লিট হয় না, স্টোরটা শুধু আমরাই দেখতে পারবো। এখন আমরা কাস্টমারের জন্য পাবলিকলি এটা আমরা কি এখানে লাইভ প্রিভিউ আমরা দেখাবো না। তো সেই ক্ষেত্রে যে ডিফল্ট যেটা কামিং সুন এটা আছে এটা আমরা ধরে রাখবো। যখন আমাদের স্টোরটা মানে এই কমার্স সাইটটা আমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা চাই যে এটা লাইভ প্রিভিউ হিসেবে সবাই দেখতে পারবে। তখন আমরা এই যে এখানে নিচে যেটা আছে লাইভ ইউর এন্টার্স সাইট ইজ ভিজিবল টু এভরিওয়ান, মানে সবার জন্য আপনার কি করবেন আপনার এই যে সাইটটা যেটা করছেন সেটা আপনি ভিজিবল করবেন। সেই ক্ষেত্রে যে লাইভে গিয়ে আপনার এই যে লাইভ এই যে এটা দেখাই দিবেন। দেখানোর পরে আপনি যদি সেভ চেঞ্জে ক্লিক করেন তাহলে কি হবে আপনার এই ই কমার্স সাইটটা মানে আপনার এইটা ওয়েবসাইটটা সবার জন্য ভিজিবল হয়ে যাবে, সবাই এটা লাইভ প্রিভিউ হিসেবে আপনার স্টোরটা মানে আপনার ই কমার্স সাইটটা দেখতে পারবে। তো এই হচ্ছে আপনার এখানে সাইটের ভিজিবিলিটি কোনটা দেখাবেন, ডিফল্ট কিন্তু কামিং সুন থাকে, তাহলে আমরা যখন কমপ্লিট হয়ে গেলে এটা দেখাই দেবো। বাস আপাতত আমাদের এটা আমরা রেডি রাখলাম, এটা হচ্ছে সাইটের ভিজিবিলিটিটা। বাস এটা আমরা এখান থেকে জানলাম। তারপর আমরা অ্যাডভান্সে চলে আসি, বাস এটা আমরা অ্যাডভান্সে যাই। বাস অ্যাডভান্স আসার পরে এখানে কিন্তু আমাদের এই যে বিষয়গুলো কিন্তু এখানে ধরনের যে পেজ সেটআপের মধ্যে যে কার্ট পেজ এগুলো কিন্তু আমাদের এখানে সব বিষয়গুলো সেট করা আছে। যদি এখানে মনে করেন আপনি এখানে কোনো বিষয় এখানে শো করতেছে না, এখানে কোনোটা শো করতেছে না, তাহলে আপনি কি করবেন এখানে যে এই যে এখানে আপনি যদি আমি লিখি ধরুন কার্ট, আমি যদি কার্ট লিখি
তাহলে ধরেন কার্ড লিখে এখানে ধরেন যে এই যে সার্চ করে কার্ড এটা চলে আসছে, এটা অলরেডি আছে। যদি না আসে তাহলে আপনি এখানে লিখে দেখাইতে পারেন। যেহেতু আছে আমাদের এখন প্রয়োজন নাই। তারপরে এখানে নিচ দিকে আমাদের এখানে তেমন কোনো কাজ না, যা তাই থাকবে। কিন্তু এখানে আমরা একটা বিষয় করতে পারি কোনটা, এই যে টার্মস এন্ড কন্ডিশন, এটা আমরা দেখাইতে পারি যে আমাদের এখান থেকে এই যে চেক আউট করার সময় এখানে আমাদের কি আসবে, একটা টার্মস এন্ড কন্ডিশনের বিষয় এখানে থাকবে, যে এখান থেকে এই কন্ডিশন গুলো আমাদের মানতে হবে। যেখান থেকে কি আপনার যে আপনার এই প্রোডাক্ট যখন কি করবে, কাস্টমার পারচেস করবে, তো সেই ক্ষেত্রে এখানে এই প্রোডাক্টের মধ্যে যদি কোনো কিছু রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়ে, তো সেটা মানে কোন ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করা যাবে, কোন ক্ষেত্রে করা যাবে না। তারপর রিফান্ডের বিষয় থাকে, যেখানে পেমেন্ট তারা করলো রিফান্ড করা যাবে কিনা, সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে করা যাবে, করা যাবে না। তো সেই টার্মস কন্ডিশন গুলা আপনি একটা পেজের মধ্যে তৈরি করে সেই পেজের নামটা আপনি এখানে দেখাইতে পারেন এখান থেকে টার্মস কন্ডিশনের মধ্যে। তো সেটা ধরুন আমরা এখান থেকে যাই, যার পর অ্যাড নিউ পেজে আমি একটা পেজ তৈরি করে নিচ্ছি। এখন ধরুন আমরা এখানে যে এটা পেজ নাম দিলাম কি, টার্মস এন্ড কন্ডিশন, পেজের নাম দিলাম। তারপরে টার্মস কন্ডিশনের ভিতরে এখানে আপনার যে লেখাগুলো থাকবে এখান থেকে ধরেন আমরা জাস্ট কিছু লিখলাম, এখানে যে লেখাগুলো থাকবে টার্মস কন্ডিশন সেই লেখাগুলো আপনারা এখানে লিখে দিবেন। বাস লেখার পরে লাস্টে আমরা এটা পাবলিশে ক্লিক করব, এই যে পাবলিশ। বাস আমাদের এই পেজটা ধরেন এখান থেকে আমরা তৈরি করে আমরা এটা পাবলিশ করে দিলাম। এটা পাবলিশ হতে সময় নিচ্ছে, বাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের এখানে চলে আসি, আসার পর এই যে টার্মস এন্ড কন্ডিশন এখানে যে সার্চ ফর এ পেজ, আমরা এখানে যাব। এখন যদি আমরা এখানে সার্চ করি টার্মস, এখানে আমরা যদি সার্চ করি টার্মস, এই দেখেন টার্মস এর সাথে টার্মস এন্ড কন্ডিশন এই যে পেজটা চলে আসছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। বাস এই যে টার্মস কন্ডিশন পেজটা সিলেক্ট করে দিলাম। করার পরে এখন যদি আমরা নিচ দিকে আসি, আসার পর আমরা সেভ চেঞ্জে যাই, সেভ চেঞ্জে গেলাম। যার পরে এখন যদি আমাদের স্টোর আসে, এখন ধরুন কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো টার্মস কন্ডিশনের বিষয় কিন্তু নাই এখানে। কিন্তু আমরা যদি এটা রিলোড দিই তাহলে দেখবেন কিন্তু এখানে টার্মস কন্ডিশনের কোনো বিষয় চলে আসছে। এই রিলোড দেওয়ার সাথে সাথে এই দেখেন এখানে কিন্তু এই যে টার্মস কন্ডিশনের কোনো বিষয় চলে আসছে, এই যে নিচে আসলে, এটা কিন্তু আমাদের আগে ছিল না। এখন ধরেন এখান থেকে এই পেমেন্টটা করার জন্য কাস্টমার এগুলা করার পরে লাস্টে এই যে এটা আই হ্যাভ রিড এগ্রি দ্য ওয়েবসাইট টার্মস এন্ড কন্ডিশন, এই যে অপশনটা চলে আসছে, এটা অবশ্যই দিতে হবে, এই যে স্টার দেওয়া আছে। তো এটা টিক মার্ক করার পরে লাস্টে তারা অর্ডারটা প্লেস করতে পারবে। তো আমরা যখন আমরা এটা দেখালাম, এই যে এই পেজটা দেখালাম টার্মস কন্ডিশনের, এই যে এখানে দেখানোর পরেই কিন্তু আমাদের এখান থেকে এই যে দেখানোর পরে আমাদের এখান থেকে এই বিষয়টা চলে আসছে। এখন তারা এখান থেকে এটা টিক মার্ক দিয়ে, মানে এখানে যা সব কন্ডিশন গুলো তারা মানবে, মানার পরে এটা টিক মার্ক দিয়ে অর্ডারটা প্লেস করলে তখনই কাস্টমারের কি হবে, অর্ডারটা মানে পেমেন্টটা যাবে, তারপরে এখানে তারা প্রোডাক্টটা নিতে পারবে, পারচেজ করতে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। এখান থেকে এইভাবে তাহলে আমাদের এখান থেকে এই যে ই-কমার্সের আমাদের এখানে স্টোরটা আমাদের করার জন্য যে বেসিক যে সেটিং গুলো আছে, তো সেই সেটিং এর মধ্যে থেকে আমরা কিভাবে পেমেন্ট, অ্যাকাউন্ট প্রাইভেসি, ইমেল, তারপরে সাইট ভিজিবিলিটি, অ্যাডভান্স, তো এই সেটিং গুলো কিভাবে করতে পারি সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 3 ই-কমার্স বেসিক সেটিং, পেমেন্টস, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, ইমেল, সাইট ভিজিবিলিটি এন্ড অ্যাডভান্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।